তিথির ওড়না ধরে টান দিচ্ছিল সিয়াম। বারবার ওড়না ঠিক করে মাথা নিচু করে হেঁটে গেছে তিথি। কেউ কিছু বলছে না তাদের। সিয়াম তাদের বন্ধুদের সাথে রোজে বিভিন্ন উপায়ে মেয়েদের ইভটিজিং করে। এই শহরের মানুষগুলোর সামনে ঘটে যাওয়া অপরাধ দেখে মজা লুটবে, প্রতিবাদী হয়ে উঠবে না কখনো। তারা তখনই জ্বলে উঠবে যখন নিজের সাথে অন্যায় অবিচার হবে। তখন তখন চিৎকার করে বলবে এই শহরের মানুষগুলো বড্ড বেঈমান, স্বার্থপর। তখন সে ভুলে যাবে নিজের চোখের সামনে ঘটে যাওয়া অসংখ্য অপরাধ। এটাই তো এই শহরের নিয়ম। কম্পেয়ার চলে এসেছে সমাজে। তিথি কান্না করতে করতে ভার্সিটির গেট দিয়ে ঢুকেছে। বিয়ে খেয়ালে মাথা নিচু করে। এমনটা রোজ হয় না ওর সাথে। সাইমা এগিয়ে এসেছে তিথির দিকে। এই কি হয়েছে তোর? কান্না করছিস কেন? রাস্তায় রাস্তায় কথা বলতে পারছে না তিথি, বেঁচে যাচ্ছিল ওখানেই। রাস্তায় কি হয়েছে বল। আবার বলো সাইমা। মন্ত্রীর ছেলে সিয়াম আমার ওড়না ধরে টান দিচ্ছিল। বলেই কান্না করে দেয় তিথি। সাইমা তিথিকে সান্ত্বনা দিতে গিয়ে ওকে বুকে টেনে নেয়। দেখ বোন, ওদের মতো পশুদের কাজ তো এটাই। ওদের মা বোনেদের সাথেও তো এমন করে ওরা। তুই কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। নাক মুখ লাল হয়ে গেছে, কাঁদতে কাঁদতে টিস্যু দিয়ে মুছতে মুছতে বলল তিথি। আমি ভার্সিটি চেঞ্জ করব। এমন বখাটে ছেলেদের মাঝে থাকতে পারবো না। ভার্সিটি চেঞ্জ করবি কেন পাগল? আমি থাকতে পারবো না এদের মাঝে। আরে শোন, তুই এদের ভয়ে ভার্সিটি চেঞ্জ করবি? যেখানে যাবি সেখানে যদি এর থেকেও বড় বখাটে থাকে, তখন কি করবি? তখনও তো কিসে ভার্সিটি চেঞ্জ করবি? সাইমার কথা শুনে চুপ হয়ে যায় তিথি। কিছু বলছে না, সাইমাও কিছু বলছে না, চুপ করে বসে আছে দুজন ক্যাম্পাসের এক কোণে। সময় আজ মন খারাপের। মেহেদি, মেয়েটাকে কিন্তু জোশ লাগছে। কোন মেয়েটা মামু? লাল ব্লাউজের সাথে কালো শাড়ি পরা মেয়েটা। গাড়ির সামনে থেকে লাফিয়ে ওঠে মেহেদি। তুই কি পাগল হয়েছিস? একে জানিস তুই? যদি শুনতে পায় না, শেষ ভাই ভার্সিটির জীবন। বলে লুকোচ্ছিল মেহেদি। আদি বকার মতো হাঁ করে তাকিয়ে আছে মেহেদির হাব ভাব দেখে। মনে হচ্ছে কোনো প্রেসিডেন্টের মেয়ে। আমিও আদি, দেখি কি আছে এই মেয়ের মাঝে। বলে গাড়ির সামনে থেকে লাফিয়ে নেমে শাড়ি পরা মেয়েটির সামনে গিয়ে দাঁড়ায়। এই যে মিস কিউটি, আমি আদি। বলে হাত বাড়ায় তার দিকে। সে চুপটি করে দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে আদির চেহারার দিকে। আদি নিজের হাতটা সরিয়ে আবারও বলল। এই যে মিস কিউটি, আপনি নিজেও মনে হয় জানেন না আপনি কতটা হট। বলার সাথে সাথে আদি দুপায়ের মাঝে ব্যথা অনুভব করে চেপে বসে পড়ে। আদি নিঃশ্বাস আটকে আছিল, পুরো শরীর থেমে গেছে। তখন মেয়েটা বলল। ইট জিনিসের থেকে সব সময় দূরত্ব বজায় রেখে চলতে হয়। জানি কখন হাত পুড়ে যায়। ধন্যবাদ ভাইয়া আপনার প্রশংসার জন্য। ওহ, বলে চলে যায় মেয়েটি। মেহেদি আদির সামনে এসে পেট ধরে হাসতে পারছে না। মাইটে গড়াগড়ি করে হাসতে মন চাইছে আদির অবস্থা দেখে। ভাই রাখ তোর হাসি। নেহারিকা, সবাই নেহা বলে ডাকে তাকে। 6 মাস দেশের বাহিরে ছিল, তাই তোর কাছে অপরিচিত। বেশ ডেঞ্জারাস মাল ভাই, সাবধানে থাকিস। বলে মেহেদি আদির হাত ধরে টেনে তুলে। আদি মনে মনে বলে। সাবধানে চলবো মানে? এর সামনেও বলে আসবো না আর। লাফিয়ে উঠে সামনে সিটে বসে থাকা ছেলেটা পাগলের মতো বাবরি চুল, খোঁচা খোঁচা দাড়ি, শরীরের কোনো রকম শার্ট প্যান্ট আছে, দেখতে পাগলের মতো লাগছে। এই তোমাকে ভার্সিটি আসতে বলে কে শুনি? রেগে গিয়ে বলল, স্যার। স্যার, আমার দিয়াশলাই পাচ্ছি না। স্যার, আমার দিয়াশলাই সিগারেট খেতে হবে, প্রচুর ধরছে স্যার। দিয়াশলাই হবে? ক্লাস থেকে বেরিয়ে যায় স্যার। এত অসম্মান একজন শিক্ষককে করলে তার ইগোতেই বাধে। ক্লাসরুমের সবাই ছেলেটার দিকে তাকিয়ে আছে। প্রায় মাস হলো এখানে আসার। প্রতিদিন প্রতি ক্লাসে প্রথম ছাড়ের যে কোনো একটা চেয়ার দখল করে ঘুমিয়ে থাকে। একটা ক্লাসও মিস দেয়নি। কিন্তু এমন একটা ছেলে প্রাইভেট ভার্সিটিতে পড়তে আসছে ভাবা যায় না। দেখলে ভিখারি মনে হয় সবার। অধ্যক্ষ জনাব জুনিয়র কবিরের রূপে দাঁড়িয়ে আছে মাহফুজ স্যার। একটু আগে অপমানিত হয়ে ক্লাসরুম ছেড়ে আসছিল সে। পাশে বসা সেই পাগল ছেলেটি। তোমার অপরাধের শাস্তি কি হতে পারে তুমি তা জানো? ভার্সিটি থেকে বহিষ্কার, এতটুকুই। তা এখন কি করবে ভাবছো তুমি? আমার বাবাকেই জিজ্ঞেস করেন না আমাকে রাখছেন কেন। ও মাই গড! ছেলেটির কথাতে রাগে কটমট করে উঠছিল প্রিন্সিপাল স্যার। মাথা ঠান্ডা করে বলছিল। স্যারের কাছে ক্ষমা চাও, এরপর যদি এরকম বেয়াদবি করেছো তাহলে। প্রিন্সিপাল স্যারের কথা শেষ হতে না হতেই ছেলেটি সরি স্যার।
বলে উঠে গেল চেয়ার ছেড়ে। আসছি স্যার। বিদায় নিয়ে চলে গেল ছেলেটি। এইরকম বেয়াদব ছেলে দ্বিতীয়বার একটিও দেখেনি তারা। প্রিন্সিপাল স্যার মাহমুদ স্যারকেই বলল, আমাদের এটা প্রাইভেট ভার্সিটি, যার বাবার ক্ষমতা আর টাকা আছে তাদের একটু তো সুযোগ দিতেই হয়। আপনি তো একজন অধ্যাপক, আপনি না হয় ওকে একটু বুঝিয়ে বলুন। দেখুন স্যার, ছেলেটা এমন নয়। ওর বাবা আমার কাছের বন্ধু বলেই সবটা বলেছে। পিতা মাতার পরেই তো একজন শিক্ষক তার খেয়াল রাখে। আপনি না হয় একটু দেখুন, চেষ্টা করে ছেলেটাকে গুছিয়ে ঠিক করতে পারেন কি না। জি স্যার। বলে মাহমুদ স্যারও বেরিয়ে আসতে চাইল রুম থেকে। পিছন থেকে জনাব জুবিয়ার কাবির বলল, যদি আপনি ওর মাঝে সামান্য পরিমাণে পরিবর্তন করতে পারেন তাহলে ওর বাবার পক্ষ থেকে সামান্য উপহার হিসেবে একটা ফ্ল্যাট বাসা আর একটা ছোট্ট BMW ব্র্যান্ডের গাড়ি দিব। মাহমুদ স্যার থমকে যায় তার কথা শুনে। ছেলেটার মাঝে এমন কি আছে? লম্বা চুল এলোমেলো হয়ে আছে তার চেহারায়, মুখের উপর দাড়ি গোফে ভরে আছে। কতদিন এই চেহারা সেভ করা হয়নি তার অজানা। শহীদ মিনারের পাশে দাঁড়িয়ে সিগারেটের শেষ টান দিয়ে ফিল্টারটা পায়ে ফিসে আসছিল গ্লাসে। এমন একটা ছেলে সে, যার দিকে মেয়ে তো দূরের কথা, ছেলেরাও ঠিক মতো তাকায় না। সামনে নিহারিকার বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছিল। অদ্ভুত, সেই ছেলেটার সাথে ধাক্কা লেগে ওর হাতের মোবাইলটা নিচে পড়ে যায়। ও হ্যালো, অন্ধরা কি? চিৎকারের সাথে কথাটা বলল নিহারিকা। ছেলেটা শুনেও না শোনার মতো করে হেঁটে যাচ্ছিল। সামনে পথ আটকায় সিয়ামের হাতে জ্বলন্ত সিগারেট, পিছনে তাকে সাপোর্ট করা ছেলে পুলে। সিয়াম বলল, নাম কি রে তোর? কোন ইয়ারে? চুপ হয়ে যায় ছেলেটা। বারবার জিজ্ঞাসা করে এখন বুকে ধাক্কা দিয়ে বলল সিয়াম। কি রে, তোর কথা কানে যাচ্ছে না? বলে একটা থাপ্পড় দেয় ওর গালে। চোখ বুজে যায় ছেলেটার, রক্ত লাল টুকটুকে হয়ে জমে আছে ছেলেটার চোখে। চুলের আড়ালে সে চোখ লুকিয়ে গেছে। দাঁতে দাঁত চেপে বলল, রাফসান, রাফসান ইসলাম নাম আমার। BBA 3rd সেমিস্টার। সিনিয়রদের সম্মান দিতে হয়, জানিস না বেয়াদব? নেহারিকার কাছে ক্ষমা চা, নয়তো। বলে আরো একটা থাপ্পড় মারে ওর গালে। নিহারিকা এর মধ্যে রাফসানের পিছু এসে দাঁড়ালো। মাথা ঘুরিয়ে নিহারিকার চিকন ঠোঁটে ওর নিকোটিনে পুড়ে যাওয়া ঠোঁট এক করে ফেলে। চোখ বড় বড় হয়ে যায় নিহারিকার। স্তব্ধ সিয়াম বাহিনী। মাথা ঘুরিয়ে নিহারিকার চিকন ঠোঁটে ওর নিকোটিনে পুড়ে যাওয়া ঠোঁট এক করে ফেললো। চোখ বড় বড় হয়ে যায় নিহারিকার। স্তব্ধ সিয়াম বাহিনী। রাফসানের পিঠ বরাবর সিয়ামের আঘাত সামলাতে না পেরে সামনে এগিয়ে যায় রাফসান। নিহারিকা তখনও রাফসানের কালো ঠোঁটে আবদ্ধ। নিহারিকা পিঠ ঠেকে যায় দেওয়ালে। দুহাতে সমস্ত শক্তিতে ধাক্কা দিয়ে রাফসানকে সরিয়ে নিজের ঠোঁট মুছে নেয় রুমাল দিয়ে। সিয়াম বাহিনী ঝাঁপিয়ে পড়ে রাফসানের উপর। যে যেখান থেকে পাচ্ছে আঘাত করছে রাফসানের দেহে। কিছুক্ষণ আঘাত করে তারা চলে যায় সেখান থেকে। ঠোঁট পেটে রক্ত বের হচ্ছে রাফসানের। ডান হাত দিয়ে ঠোঁটের কণা ছাড়ে যাওয়া রক্তটুকু মুছে তাকায় সামনের দিকে। অনেকেই তাকিয়ে আছে ওর দিকে। পাগলের মতো ছেলেটা পাবলিক সার্কাস দেখে যেমন করে ঠিক তেমন করে তাকিয়ে আছে। মাথা চুলকাতে চুলকাতে পকেটে হাত দিয়ে দেখে সিগারেট আছে কিনা। নেই একটাও। মাথায় সিগারেটের নেশা চেপেছে। মেহেদি আর আদি বসে বসে সিগারেট টানছে ভবন এরিয়ার বাহিরে। রাফসানের চোখ এড়ায়নি সেটা। বসা থেকে উঠে দাঁড়িয়ে চলে যায় তাদের কাছে। ভাই, সিগারেট হবে একটা? কথাটা বলে মাথা চুলকাচ্ছিল রাফসান। আদি ভেবাচিকা খেয়ে তাকিয়ে আছে ছেলেটার দিকে। এর আগে কখনো দেখিনি তারা। আদি মনে মনে ভাবে জুনিয়র হবে, তাই জিজ্ঞাসা করে, কত সেমিস্টার? ভাই, 3য় সেমিস্টারে। স্বস্তির নিঃশ্বাস ফেলে আদি। সেম বেস, মনে হয় অন্য ডিপার্টমেন্টের। তা আগে কখনো দেখিনি যে ক্যাম্পাসে। মাসখানেক হলো এসেছি ক্যাম্পাসে। হেই, আমি মেহেদি আর ও আদি, সেম ব্যাচ। বলে হাত বাড়িয়ে দেয় মেহেদি। ভদ্রভাবে রাফসানও তার হাত বাড়িয়ে দিয়ে বলে, আমি রাফসান। বলে পাশে বসে তাদের। সিগারেট দে একটা। এবার মেহেদি স্তব্ধ হয়ে যায়। মা তো দেখা হলো আর এখনই তুই তরকারি করছে। তুমি তো ভাই আজব জিনিস। একটু আগে তো সিয়ামের হাতে উত্তম মধ্যম খেয়ে আসলে, আর এখন এমন স্বাভাবিক কেমনে করে? মেহেদি কথাটা বলে পকেট থেকে ডারবি ব্র্যান্ডের একটা সিগারেট বের করে দেয়। রাফসান কোনো কথা না বলে আগুন জ্বালায় সেটাতে। স্বাদ নাই, কেমন যেন ভ্যাপসা ভ্যাপসা লাগে। কিন্তু কিছু বলল না রাফসান। আপাতত এইটুকু দিয়ে চালাতে হবে। কোনো ক্লাস নেই আজ। ক্লাস থাকলেও হয়তো ক্লাসরুমের টেবিলের সাথে মাথা ঠেকিয়ে ঘুম ছাড়ার কিছুই হয়তো না রাফসানের। ভার্সিটির প্রধান গেট থেকেই বেরিয়ে হাঁটতে হাঁটতে শুরু করলো সে। পিছন থেকে কারো ডাক শুনে সেদিকে তাকায় রাফসান। রাফু স্যার।
এই রাফসান দাঁড়াও। জি স্যার। কোথায় যাচ্ছ? বাসায় স্যার। গাড়ি নেই তোমার? আছে স্যার। তাহলে হেঁটে যাচ্ছ কেন? সৃষ্টিকর্তা আমাদের শরীরে দুটো পা দিয়েছেন, যা দামি গাড়িতে চড়ার চাইতে বেশ আরামদায়ক। আমি তো তা দিয়েই চলাচল করি। কষ্ট হয় না তোমার? স্মৃতিতে ডুবে যাওয়া নৌকার মাঝি আমি স্যার। কষ্ট কি জিনিস জানিনি আজও। এত গম্ভীর কেন তুমি? হেসে থমকে যায় রাফসান। চোখের কোণে ছলছল করছে জল। মাহফুজ স্যার বুঝতে পারে তার জীবনের অধিকাংশ কষ্ট অতিবাহিত হয়েছে। মাহফুজ স্যার বলেন, সিগারেট খাবে? মাথা নিচু করে আসে রাফসান। বকাটে হলো স্যার, মানুষের সামনে সিগারেট খাওয়া ঠিক হবে না। তখনকার কথা মনে হতে আবারও লজ্জাবোধ করছে সে। স্যারের সাথে বেয়াদবি করা ঠিক হয়নি। মাথা তুলে রাফসান বলল, সরি স্যার, ক্লাসরুমের ঘটনার জন্য। আমি তখন অন্য স্থানে ছিলাম। ইটস ওকে ইয়াং ম্যান, একসময় একটু আধটু হয়। সিগারেট নিতে পারো বন্ধু হিসেবে, এখন ক্লাসে কিংবা ভার্সিটির ভিতরে নেই যে স্যার ভাববে, বন্ধু ভাবতে পারো। মাহফুজ স্যারের কথা শেষ না হতেই হাতে সিগারেটটা টান দিয়ে নিয়ে বলে, আরে ইয়ার, কি যে বলবো, এমন পরিস্থিতিতে আছি বলার বাহিরে। সিগারেটের ধোঁয়া আর কাজ হয় না, গাঁজা লাগবে। পারবেন এনে দিতে? বলে রাফসান মাহফুজ স্যারের কাঁধে হাত রাখে। ভয়ে হাঁটু কাঁপতে শুরু করে মাহফুজ স্যারের। ছেলেটা নিশ্চয়ই পাগল হয়েছে। মনে মনে বলে রাফসানের হাতটা সরিয়ে পিছন ফিরে এক দৌড়। কে দেখে মাহফুজ স্যারকে। রাফসান হাসছে, মন খুলে হাসছে। বাসায় এসে নিজের ময়লা কাপড়গুলো খুলে আয়নার সামনে দাঁড়ায় সে। বুকের উপর একটা বুলেটের আঘাত, ধারালো তরোয়ালের আঘাত বুকের বাঁ পাশটায় এক গভীর ক্ষত। সাদা শার্টের আড়াল করে মুহূর্তে সে ক্ষত। বাবরি চুলগুলো এলোমেলো হয়ে আছে, দাড়ি গোপ জট বেড়েছে প্রায়। ফ্যানের বাতাসে কাজ হয় না। ছাদে চলে আসে সে। উত্তপ্ত রোদের মাঝে শীতল বাতাসে শুয়ে থাকে সেখানে। উত্তপ্ত ছাদের ঝলসানো গরম পিঠে চামড়া পুড়ে ফেলছে। তাতে তার কিছুই মনে হচ্ছে না। এই তো রোজকার কাজ অভ্যাসে পরিণত হয়েছে। বস, রাফুর কোনো খোঁজ মেলেনি আজও। এইদিকে ব্ল্যাক ড্রাগন তাদের প্রধান অস্ত্রটাকে হারিয়ে বেসামাল হয়ে উঠেছে ক্রমশই। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ে আবার। নাইট বাজারের প্রধান গ্যাংস্টার গত 17 বছর ধরে ব্ল্যাক ড্রাগনকে মুছে ফেলার স্বপ্ন দেখে, কিন্তু স্বপ্ন যে স্বপ্নই থেকে যায় সেটা তাদেরকে বুঝাবে। সিগারেট টান দিয়ে আবির বলল, যে করেই হোক আমার রাপুর দেহ থেকে আলাদা মন্টু চাই। চেয়ে এনে দিতে পারবি, তাকে পুরো একটা শহর দিয়ে দিব। কিন্তু বস, আমাদের মাঝে যেই রাফুকে সামনাসামনি দেখেছে তাকে আর জীবিত পাওয়া যায়নি। আমরা চিনব কিভাবে সে রাফু? গম্ভীর প্রশ্ন। আবির ভাবনায় ডুবে যায়। হঠাৎ করে পাশ থেকে আলী বলে, বস, আমরা কেউ রাফুকে চিনি না, কিন্তু ওদের গ্যাং মেম্বারদের তো চিনি। মূল গ্যাংয়ে না ঢুকে শহরের মাঝে লুকানো সদস্যদের নির্যাতন করে তো বের করতে পারি। সবচেয়ে ভালো হবে মেয়ে সদস্যদের নির্যাতন করলে। কাজটা সহজ হবে বলে মনে হয় আমার। অগ্নিদৃষ্টিতে তাকায় আবির আলিফের দিকে। মাথা নিচু করে ফেলে সে। আবির বলে, ভালো আইডিয়া। তোরা আলিপের বলা কাজ অনুযায়ী সন্ধান শুরু করে দে। দেখি বেটা রাপু কতদিন ঘর দিয়ে লুকিয়ে থাকে। রাত তখন 12টা। জিন্স আর টি শার্ট পরে বাইক চালাচ্ছিল সাইবা। খপাই বাঁধা চুলগুলো ঘাড়ের এক পাশ দিয়ে আছে, অন্য পাশে ছোট করে একটা কালো ড্রাগনের ছবি। সমস্ত দেহের আকর্ষণ ওই ড্রাগন। তারপর আটকায় 10টা ছেলে। বেশ সিরিয়াল ক্লাস সবগুলো। বাইক থামিয়ে ওদের সামনে দাঁড়ায় সাইমা। সামনে থাকা ছেলেগুলোর মধ্যে একজন বলে উঠল, নিউ দ্য ব্ল্যাক ড্রাগন, সিক্রেট এজেন্ট। চমকে উঠল সাইমা। তার সিক্রেট নাম কি করে জানলো তারা? পেছনে ফিরে দৌড়ে পালানোর জায়গা নেই, ঘেরাও করে ফেলেছে তারা। তবু সে পালানোর চেষ্টা করে। আহত হয়ে পড়ে পিচঢালা রাস্তায়। গাল ফেটে রক্ত ঝরছে, ঠোঁটের পাশ বেয়ে বয়ে চলেছে রক্তের স্রোত। হেলমেটটা পড়ে আছে রাস্তার এক পাশে। এমন সময় তাদের মধ্যে দুজন ওর দু হাত ধরে আছে, আর একজন বুকে কাপড় টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করছে। হঠাৎ থমকে যায় সময়। মিউরের বুকের উপর ধরা হাত দুটো দেহ থেকে আলাদা হয়ে গেছে। কাটা হাত দুটো পড়ে আছে মিউর শরীরের উপর। 10 জন ছেলের ক্লাস তাকিয়ে আছে সামনে। তরোয়ার হাতে দাঁড়িয়ে আছে এক মধ্যবয়স্ক যুবক। লাল রক্তে ভেজা তার তরোয়ার। মিউ হাসছে, রক্তে মেখে গেছে ওর সমস্ত মুখ। হাত দিয়ে পরিষ্কার করেই বলল,
তোদের বাপ এসে গেছে। বলে আবারও পৈশাসিক হাসি দিল সে। আলিফ মিওরের মুখের বরাবর একটা লাথি মেরে দাঁড়ায় রাফুর সামনে। কালো রেনকোট শরীরে জড়ানো তার, বড় বড় চুলের মাঝে কালো কাপড়ে বাঁধা তার মুখ। থমকা হাওয়ায় জড়িয়ে গেছে এই শহর। সামনে 10 জন সিরিয়াল কিলার, একেই সামনে দাঁড়িয়ে রাফু। নিস্তব্ধ চেয়ে যেতে ঘর অন্ধকার নেমে আসে। যতক্ষণে সে অন্ধকার পরিষ্কার হয়ে আসছে ততক্ষণে সামনে 2 ফুটা স্টোভ কাটা লাশের উপর দাঁড়িয়ে রাফু, হাতে আলিফের কাটা মাথা। মিউ নিজের ঠোঁট মুছে বসে রাফুর সামনে, এক হাঁটু পিছ ধরে রাস্তার, অন্য হাঁটু ফর করে মাথা নিচু করে আছে। হঠাৎ করে রাফু মিউর চুল ধরে টেনে তুলে পাশের দেওয়ালে ঠেকিয়ে তলোয়ারটা ওর বুকে আধা ইঞ্চি ঠেকিয়ে বলল, ওরা কারা ছিল? রাফুর চোখে অগ্নিদাহ জ্বলছে, বুকের ব্যথায় কাতর মিউ। মিউ আজ পর্যন্ত রাফুর চেহারা দেখেনি, শুধু নাম মাত্রই শুনেছে। রাফু এত আতঙ্ক, হঠাৎ সে আতঙ্কের মৃত্যু হয়। দৈহিক মৃত্যু নয়, মানসিক মৃত্যু। কেন বা কিসের জন্য তা অজানা সবার কাছে, কিন্তু কাউকে খুঁজছে সে। কাদের কথা বলছেন? চোখের জল গড়িয়ে পড়ছে মিউর। রাফু আবারও বলল, সেদিন রাতে কারা ছিল? আপনি কি বলছেন বস? আমি কিছুই বুঝতে পারছি না। সেদিন রাতে আমার আর আমার ভালোবাসার উপর কে বা কারা যেন হামলা করেছে। আমি জানি না বস। আমি জানি তারা ব্ল্যাক ড্রাগনের লোক। আমি তাদের ফাইটিং টেকনিক দেখেই বুঝতে পারি ওরা ড্রাগনের কেউ। কিন্তু কে বা কারা আমার উপর অচেতন অবস্থায় হামলা করেছে তাদের মাঝে একজনের হাতের কাটা অংশ রয়েছে আমার কাছে, যেখানে ব্ল্যাক ড্রাগনের ট্যাটু লাগানো। বিশ্বাস করেন বস, আমি জানি না তারা কারা। এ নিয়ে দলের ভেতরে কথাও হয় না। ভিতরের কেউ এটা ধামাচাপা দিতে চাচ্ছে। বস, রিফাতের এক অ্যাক্সিডেন্টে হাত কাটা পড়েছে, সেই খবর চলছে দলের ভেতরে খুব গোপনে। রিফাত কোথায় এখন? জানি না বস। রাফু তলোয়ার মিউর বুক থেকে সরিয়ে আনে। রক্তের স্রোত বয়ে চলছে মিউর বুকে। ক্ষত শরীরে বসে পড়ে সেখানে। রাফু ধোঁয়ার মতো মিশে যায় শহরের বুকে। সকাল তখন 10টা। সকল পত্রিকার হেডলাইন, আগন্তুক এই শহরের মৃত্যুর খোঁজ, লাশের পাহাড় রাতের অন্ধকারে। আমি টেবিলের উপর খবরের কাগজ পড়ে আছে। আরিফ সহ আরও 10 জন সিরিয়াল কিলারের লাশের ছবি স্পষ্ট। নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদের। অন্তু মাথা নিচু করে বলল, বস, কালকে আলিফ তো কাল ড্রাগনের একজন এজেন্টের কাছে গিয়েছিল তাকে হত্যা করার জন্য, কিন্তু অন্তুকে থামিয়ে আবির বলল, ওদের মৃত্যু কি কোনো পুলিশের হাতে হয়েছে? না বস, তাহলে কি ওই এজেন্টের হাতে? মনে হয় না বস। একটা মেয়ে হয়ে 10 জন বেস্ট কিলারদের সাথে পেরে ওঠার কথা না। তাহলে কাজটা রাফুরি হবে। আলিফ মরে গেছে ঠিকই, কিন্তু মরার আগে আমাদের অর্ধেক কাজ করে দিয়ে গেছে। রাফু এ শহরেই আসে কোথায় ঘাপটি মেরে। উত্তরা থানায় লাশগুলোর রিপোর্ট করা হয়। বেশ ক্রিটিক্যাল কেস মনে হচ্ছে। ক্রিমিনাল কোনো ক্লু ছেড়ে যায়নি এখানে। সব কয়টি লাশের থেকে দেহর অংশ বিশেষ আলাদা আলাদা করে ফেলা হয়েছে। খুনি কোনো মামুলি একজন নয়, কয়েকজন হতে পারে। কিন্তু কেন এমন হয়েছে? কোনো গ্যাংস্টারও নয় তো? তাহলে তো বেশ বড় সমস্যা। চিন্তায় মগ্ন সব ইন্সপেক্টর। হুমায়ুর কাবির, কেসটা ঘেঁটে দেখতে হবে। পার্সোনাল বাইকটা নিয়ে বাহির হয় ঘটনাস্থলে। শহরের মাঝামাঝি জায়গায় ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে পুলিশের নজরদারিতে আছে। চারপাশে কেউ আসতে যেতে পারছে না। হুমায়ুন শাহ সেখানে পৌঁছে ঘটনাস্থলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। চারপাশে শুধু রক্তের ছাপ। একটু দূরে এটিএম বুথ। সিসি ক্যামেরার দ্বারা বুথের চারপাশে নজরদারি করা হয়। সেখান থেকে কিছু পাওয়া যেতে পারে। হুমায়ুন কবির রাতের ভিডিও ফুটেজ সংগ্রহ করে থানায় ফিরে গোয়েন্দা বিভাগের সাথে মিটিং করে ভিডিও ফুটেজটা প্লে করে। সম্পূর্ণ ফুটেজে মিউর চেহারা অস্পষ্ট দেখা যায়নি। রাফুর চেহারা কালো কাপড়ে বাঁধা। কিন্তু আরিফের সাথে থাকা সিরিয়াল কিলারদের অনেকেই চিনতে পেরেছে। তারা বলে উঠল, এরা তো টপ সিরিয়াল কিলারদের মধ্যে আছে। ক্রিমিনাল রেকর্ডে তাদের অনেক ফাইলে ধুলো জমে গেছে প্রমাণের অভাবে। হুমায়ুন কবির ভাবনার ভেসে যায় প্রশ্ন তোলে, এরা যদি টপ সিরিয়াল কিলারদের মধ্যে থাকে, তাহলে এদের যে একাই খুন করেছে তার লেভেল কতটুক চিন্তার বিষয়। যে করেই হোক এই কিলারকে বের করতেই হবে। প্রথমে মেয়েটাকে খুঁজতে হবে, কি বলেছে তার কাছে।
এলোমেলো চুলে রাফসান প্রবেশ করে ভার্সিটির প্রধান গেট থেকে। সিয়াম তার বন্ধুরা ক্যাম্পাসের এক পাশে এক মেয়েকে রেগিং করে যাচ্ছে। ওড়না নিয়ে নিছে তারা, নাচতে বলছে, একটা গান বাজে। মেয়েটা মনে হয় তত সুবিধার নয়, এই টাইপেরই মেয়ে। চোখে করে ভয় নেই, নেই কোনো লজ্জা, তাদের ইশারায় নাচছে। মাথা নিচু করে কেটে পড়ে সেখান থেকে। হাতে একটা বই নিয়ে রাফসানের পাশে এসে দাঁড়ায় মাহফুজ স্যার। হ্যালো ইয়াংম্যান, হ্যালো। কেমন আছো তুমি? বিষাদে জর্জরিত। তা এ বিষয়ে কারণটা কি জানতে পারি? স্যার, আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিবেন কি? ইম্পসিবল। তাহলে এত পার্সোনাল প্রশ্নের উত্তর জানতে চেয়ে লাভ নেই। তুমি তো দেখছি। স্যারের কথা মুখ থেকে টেনে নিয়ে রাফু বলল, থাক স্যার, প্রশংসা করতে হবে না। ইডিয়েট। জন্মগত স্যার। অসভ্য। স্যার, রক্তে মিশে আছে। দাঁতে দাঁত কটমটিয়ে চলে গেল মাহবুব স্যার। রাফসান কাঁধে ঝোলানো ব্যাগ থেকে একটা রেড বুট নামক ড্রিঙ্কস বের করে পান করতে শুরু করে। পিছন থেকে তিথি রাফসানের কাঁধে হাত রেখে বলে, ভাইয়া, আমার বান্ধবী সাইমাকে দেখেছেন কোথাও? বলে তিথি তার মোবাইলে সাইবার একটা ছবি তুলে ধরে ওর সামনে। আহা, মেয়েটার কি ফিগার মাইরি, মনে যাচ্ছে। বলে তিথির হাত থেকে মোবাইলটা কেড়ে নেয় সিয়াম। রাফসানের পিছু নিয়ে আসছিল সিয়াম। তিথির মোবাইলে সাইমার ছবি দেখে মন্তব্যটা করেছে। ভাই, কাজটা ঠিক হচ্ছে না। নিচু স্বরে কথাটা বলল রাফসান। সিয়াম চাইছিল রাফসান কিছু বলুক, ঠিক তখনই সিয়াম রাফসানের শার্টের কলার ধরে বলল, আমি যাই করি তাতে তোর কি রে? ভাই, আপনার ঘরেও তো মা বোন আছে, মেয়ে জাতিকে সম্মান দেন ভাই। শালা তোর কত বড় কলিজা, আমাকে জ্ঞান দিতে আসিস? আমি এখানে এই মুহূর্তে রেপ করব, তাতে তোর বাপের কি? বলে ধাক্কা দিচ্ছে রাফসানকে। রে কথাটা শেষ না হতে চোখ সাপসা দেখতে শুরু করে সিয়াম। ঠোঁট কেটে গেছে ওর। মুখের কাছে হাত নিতেই সামনের একটা দাঁত হাতে এসে পড়ে। সামনে সিনা টান করে দাঁড়িয়ে আছে রাফসান। বাবি চুলগুলো পিছনে গুছিয়ে বেঁধে ফেলেছে সে। মাটিতে পড়তে পড়তে সিয়াম বলল, তুই আমার গায়ে হাত তুলছিস? তুই জানিস আমি কে? কি আমার পরিচয়, আমার ভাইকে? কি এমন পরিচয় তোর, শুনি একটু। রাগে তার চোখ লাল হয়ে গেছে। আর যাই হোক, মায়ের জাতিকে নিয়ে কটূক্তি করা হজম করতে পারে না রাফসান। তা ব্ল্যাক ড্রাগনের নাম শুনেছিস? হাহ, হিসু করে দিবি তুই আমার ভাইয়ের পরিচয় জানতে পারলে। রাফসানের হাঁটু কাঁপতে শুরু করে। আমতা আমতা করে বলে সে। আপনার ভাই কি গ্যাংস্টার রিফাত? আর কিছু বলল না সিয়াম। সিয়ামের বাহিনী সিয়ামকে তুলে রাফসানের পেটে দুটো লাথি মারে সিয়াম। আমার উপর হাত তোলা হয় তাই না? বলে ওর দু হাতে দুটো আঘাত করে আয়রন রড দিয়ে। মনের তৃপ্তি নিয়ে চলে যায় সিয়াম। এই অত্যাচার হজম করে চলে আসতে চাইছে রাফসান। পিছন থেকে তিথি বলল, কি দরকার ছিল ওদের সাথে ঝামেলা জড়ানো? আমি জানতাম না ওর ভাই এত বড় গ্যাংস্টার। এখন জেনেছেন তো? হ্যাঁ। কোন ডিপার্টমেন্ট? ম্যানেজমেন্টে আছি, 3য় সেমিস্টার। আমি তিথি, মার্কেটিংয়ে, সেম ব্যাচ। ওহ, গুড। ভার্সিটিতে নতুন নাকি? এর আগে কখনো দেখিনি যে। হ্যাঁ, মাত্র 1 মাস হলো এসেছি। চলো কোথাও বসি। দুঃখিত, আমার ক্লাস আছে। বলে চলে যায়। রাফসান আনমনে থাকে সব সময়। কখন কি করে তা নিজেও বুঝতে পারে না। রাফসানের বাবা এই শহরের ওয়ান্টেড ক্রিমিনাল, ব্ল্যাক ড্রাগনের সৃষ্টিকারী। সে এইসব থেকে দূরে দূরে চলছে। রাফসানের এসে ভালো লাগে না। পিতার মুখ দেখছে না কতদিন হলো। হাসপাতাল থেকে ফোন এসে তিথির কাছে। সাইমা ফোন করেছে। ওই হারামি, কোথায় তুই? আমি তোকে কতবার ফোন করেছি, বন্ধ বলছে। ফোনটা রিসিভ করে কথাগুলো বলল তিথি। নরম কণ্ঠে জবাব দিল সাইমা। দেখ বোন, রাতে সামান্য অ্যাক্সিডেন্ট হয়েছিল, ব্যথা পেয়েছি, তাই হাসপাতালে ভর্তি আছি। কোন হাসপাতালে বল, আসছি। সাইমার ঠিকানা বলতেই ফোন রাখে তিথি। দ্রুত চলে তার কাছে। রাফসানকে আজ অন্যরকম লাগছে। চুলগুলো পিছনে গোছানো, দাড়িতে জট বাঁধার মতো সোজা হয়ে আছে। কালো ঠোঁট অন্যরকম। মাহবুব স্যারের ক্লাস লাস্ট বেঞ্চে বসে আছে রাফসান। মোবাইলে গেমস খেলছে। গেমের ডিক্স শব্দে বিরক্ত হচ্ছে পুরো ক্লাস। বিরক্ত হয়ে মাহবুব স্যার বলল, এই হ্যালো, ক্লাস ভালো না লাগলে বের হয়ে যাও আমার ক্লাস থেকে। তুই আর তোর বোরিং ক্লাস তুই কর। মনে মনে বলতে বলতে বের হচ্ছিল রাফসান। কি যেন বুদ্ধি করে বলল, স্যার, আপনার এই বোরিং ক্লাসের চাইতে অদ্রিতা ম্যামের ক্লাস ভাল লাগে। বলে রাফসান হাঁটা দেয় মাঠের দিকে। পেছনে স্যার বলছিল,
এই ছেলে, কি বললি তুমি? রাফসান আর পিছনে ফিরে তাকায় না, মুচকি হাসি হাসছে। তার কাছে এগুলো ভালো লাগে। সময় যাবে এভাবে। হুমায়ুন কবির সে লাশের পোস্টমর্টমের রিপোর্ট নিয়ে ঘাটছে। কিছুই মিলছে না। কিছু তথ্য সংগ্রহ করে তারা জানতে পারে নাইট বাজারের গ্যাংস্টার লোক ছিল মৃত ব্যক্তিরা। কে মেরেছে তাও জানা। পুলিশ তার কাজ চালিয়ে যাচ্ছে। সাইমা হাসপাতালে বুকের ক্ষত স্থানে চেহারায় ব্যান্ডেজ করে বসে আছে। তিথি পৌঁছাতেই বলল সাইমা। তিথি রাফু তো রিফাতকে পাগলের মতো খুঁজছে। হঠাৎ থমকে যায় তিথি। রাফু নামটা শুনে গ্যাংয়ের হয়ে কাজ করছে বহু বছর হয়ে গেল, কখন এই চেহারাটা দেখেনি। শুধু শুনেছে আর নজর যার দিকে যায় তার মৃত্যু হয়। হৃৎপিণ্ডে কম্পিত ধরে। তুই আর কি জানিস? গম্ভীর হয়ে কথাটা বলে তিথি। দেখছিস ওকে? না দেখিনি, অন্ধকার ছিল। রাফু গ্যাং ছাড়েনি, ওকে হত্যা করার চেষ্টা করেছিল। কি বলিস এগুলো? হ্যাঁ সত্যি বলছি, রাফু নিজের মুখে বলেছে। আমি রিফাতের খোঁজ পেয়েছি হয়তো সাইমা। কি বলিস? হ্যাঁ, যাকে খোঁজার জন্য ভার্সিটিতে জয়েন করেছি সে সিয়াম ছিল, রিফাতের ছোট ভাই। আজ ভার্সিটিতে এক গ্যাঞ্জামের সময় সিয়াম সত্যিটা বলে ফেলেছে সবার সামনে। ও সেট, সিএম কোথায় আছে এখন? ভার্সিটিতে আছে। চল তাড়াতাড়ি। কোথায় যাব? ভার্সিটির সিয়ামের উপর বিপদ আছে। ভার্সিটি সিয়ামের উপর বিপদ আছে নিশ্চয়ই। আর তাছাড়া বস বলেছে রিপাতের খোঁজ যেন কেউ কিছুতেই না জানতে পারে, বিশেষ করে রাফু। রাফুর মাথা ঠিক নেই, আজ পাগল হয়ে ঘুরছে। কখন কি করে বসে কেউ টের পাবে না। তাই গতকাল রাতে যখন আমার কাছে জিজ্ঞেস করেছিল তখন মন গড়া ইতিহাস বলে দিয়েছি। কিন্তু রিফাত তো ড্রাগনের বেস্ট কিলার, তাহলে রাফু ওকে মারবে কেন? বললাম না রাফুকে হত্যার চেষ্টা হয়েছিল, আর সেটা হয়তো গ্যাংয়ের ভেতরে কেউ। কিন্তু বস এগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা কেন করছে বুঝছি না। ঘাপলা আছে বস, আগে সিয়ামকে রক্ষা করি, তারপর দেখা যাবে। হ্যাঁ চল। বলে ওরা রওনা দেয় ভার্সিটি। এই শহরে মাত্র এই ভার্সিটিতেই ব্ল্যাক ড্রাগনের সকল গুপ্তরসদের ঘনিষ্ঠ স্বজনদের ভর্তি করানো হয় গোপনে। ভার্সিটির ম্যানেজমেন্ট পর্যন্ত এসব টের পায় না। ভার্সিটি পৌঁছে সিয়ামকে পাওয়া যায়নি, তারা খুঁজছে। কেউ বলছে হসপিটালে গেছে, সেখানেই পাওয়া যায়নি ওকে। তবুও সারাদিন সিয়ামের কোনো খোঁজ মেলেনি। মধ্যরাত তখন পার্টি করে ফিরছে সিয়াম। দুটো বাইক পথ আটকায় সিয়ামের। তিথি আর সাইমা কালো জ্যাকেট গায়ে হেলমেট খুলে নামে তার সামনে। সিয়াম তাকিয়ে আছে ওদের দিকে। ভার্সিটির সব থেকে চুপচাপ মেয়ে দুটো লেডি বাইকার। ভাবতে স্বপ্নের মতো লাগছে ওর কাছে। থপ করে তিথি সিয়ামের বুকে একটা লাথি মেরে চুলগুলো ঠিক করে নিল আর বলল, এটা আমাকে বিরক্ত করার জন্য। মাটিতে পড়ে আছে সিয়াম। সাইমা সিয়ামের হাত মুঠো টেপ দিয়ে বেঁধে ফেলে। সিয়াম নিজেকে মুক্ত করার চেষ্টা করছে, পারছে না। তিথি বলল, সাইমা ওকে এখন কোথায় নিয়ে যাবি? বস বলেছিল ওকে নিয়ে রেস্ট হাউসে রেখে আসতে। কিন্তু রেস্ট হাউস তো চট্টগ্রামে। আমরা এখন চট্টগ্রামে যাচ্ছি। যাওয়ার জন্য সিয়ামকে তুলে সামনে তাকাতেই কাউকে দেখতে পায় তারা। কালো বাইকের উপর কালো হেলমেট পরে বসে আছে কেউ। তিথি আর সাইমা মুহূর্তের মধ্যে কোমরে গুজে রাখা রিভলভার বের করে তাক করে তার দিকে। নিখুঁত নিশানা তাদের। বাইক থেকে নেমে হেলমেট খুলতে চমকে ওঠে তারা। তিথি বলে ওঠে, রাফসান। সাইমা তিথির দিকে তাকিয়ে আছে। রাফসান বলল, রাফু। থমকে যায় সময়। অবাক চোখে তাকিয়ে আছে ওরা। রাফু আবারও বলল, সিয়ামকে আমার হাতে তুলে দিয়ে কেটে যাও তোমরা। ওকে, আমি দেখছি। হঠাৎ বিকট এক শব্দে হেলে পড়ে রাফসান। রক্তে মেখে গেছে ওর পুরো মুখ। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? হঠাৎ বিকট এক শব্দে হেলে পড়ে রাফসান। রক্তে মেখে গেছে ওর মুখ। সাইমার হাত থেকে ছুটে গেছে সিয়ামের থেতলানো মুখ। মাথার অর্ধেক থেতলিয়ে গেছে M82 সাইফারের বুলেটের আঘাতে। তিতির হাত পা কাঁপতে শুরু করে। এমন বিভৎস অবস্থা দেখে সাইমা তিতিকে নিয়ে দেওয়ালের আড়ে লুকিয়ে পড়ে। রাফসান পিছধারার রাস্তায় শুয়ে আছে, চেহারা বিষণ্ণের ছাপ। এখন কি হবে? শেষ ভরসাটাও হাত থেকে ফসকে গেল। আমার যে তাকে দেওয়া কথা রাখা মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। করব সই, কি করব এখন আমি?
কথাগুলো ভাবছে রাফসান। 1000 মিটার দূরে সাইফারের নিশানায় বসে আছে আশিক। সিয়ামের উপর নিশানাটা একদম পারফেক্ট। এক বুলেটে সিয়ামের খেল খতম। কানে বুলেট লাগানো ছিল ওর। কাজ শেষ হতেই বলল আশিক। বস, সিয়ামের খেল খতম। গুড। রাফু টের পেয়েছে কি এটা তোর কাজ? না বস, রাফু টের পাবে কিভাবে? স্নাইপার শট ছিল 1000 মিটার থেকে। ও টের পাওয়ার আগে ওখান থেকে নিরাপদ স্থানে চলে যা। তুই জানিস রাফু টের পেলে কি হবে তোর? মৃত্যুর মুখে থেকেও তোর মৃত্যু হবে না, যন্ত্রণা দিতে দিতে মারবে। জি বস। কিন্তু বস, একবার অর্ডার করলেই রাফুর খেল খতম করে দেই। আমার নিশানা ওর মাথায় তাক করা। ঘাবড়ে যায় ফোনের ওপাশে থাকা মানুষটি। হিংস্র পশুর মতো চিৎকার করে বলে, তোর মাথা খারাপ? ওর মৃত্যু হলে মনে করেছিস তুই আমি বেঁচে যাব? এখনই ওখান থেকে বেরিয়ে পড়। আশিক বুঝতে পারেনি কেন এতটা ঘাবড়ে গেল ওর বস। নরম কণ্ঠে উত্তর দিল, জি বস, বেরিয়ে আসছি। বলে আশিক সাইফার গুছিয়ে ওখান থেকে চলে যায়। রাফসান চারিদিকে তাকাচ্ছিল, কার কাজ হতে পারে তার উপর হামলা করানোর। কিন্তু আর কোনো বুলেট আসছে না তেরে, বুক ছিঁড়ে বের হচ্ছে না আর কারো। ছাইমা দেওয়ালের আড়াল থেকে বেরিয়ে বলল, বস কি ছিল এটা? কার সাথে শত্রুতা থাকতে পারে সিয়ামের? আর মনে ভেবে রাফসান বলল, তোমরা যেমন ওকে নিরাপত্তা দেওয়ার জন্য এসেছো, ঠিক তেমনই অন্য কেউ শিয়ালের মতো ফাঁদ পেতে রেখেছিল। ওদের ধারণা রাফু হেরে গেছে, ভেঙে গেছে রাফুর মনোবল। কিন্তু বস ওরা কারা? হয়তো রিফাত। কিন্তু রিফাত তো সিয়ামের ভাই, সিয়ামকে কেন মারবে ও? নিজেকে বাঁচাতে মানুষ কত কিছুই না করে। নিজের গর্ভধারিণী মাকেও হত্যা করে মানুষ, আর এ তো তুচ্ছ ভাই। মানুষ এমন? কিন্তু বস আপনি তো রিফাতের নাগাল থেকে দূরে সরে গেলেন, শেষ আশাওটুকু হারালেন। যেখানেই শেষ দেখো সেখানে শেষ হয় না, শেষ থেকেও কখনো শুরু হয়। বস কি করবেন এখন? তোমার বাসায় যাও, আমার মিশন আমি নিজেই শেষ করব। বলে রাফু চলে যাচ্ছিল সেখান থেকে। হঠাৎ হামলা হয় তাদের উপর। আবিরের দলবল সামনে থেকে ধেয়ে গুলি করতে করতে আসছে। সাইমা তিথি আবারও দেয়ালের পিছে নিজেদের দেহ লুটিয়ে ফেলে। রাফুর ডান কাঁধে একটা বুলেট ছিদ্র করে ফুটে যায়, লুটিয়ে পড়ে মাটিতে। অন্ধকার ধোঁয়াশা নামে রাফুর চোখ। ঝাপসা চোখে হৃদয়ে লুকানো সেই চেহারা ভাসছে। মিমির অস্তিত্ব দাঁড়িয়ে আছে সামনে। চোখ বুজে আসছিল রাফুর। আবিরের দলবল ঘিরে আসছে রাফুকে। তাদের মধ্যে একজন জাকির আবিরের কাছে ফোন করে বলল, বস, রাফুর খেলা শেষ, সামনে ঘায়েল অবস্থা পড়ে আছে। চিৎকার করে বলে উঠল আবির। ঘায়েল না, একদম শেষ করে ফেল, একদম শেষ। কথাটা শেষ না হতে জাকিরের সামনে ওই সাথী দলবল সবার মাথা থেতলিয়ে যাচ্ছে। হইচই বেঁধে গেছে তাদের মধ্যে। লুকানোর জায়গাও খুঁজে পাচ্ছে না। যেখানে যায় সেখান থেকে বুলেট ছুটে আসে, বুকে ছিঁড়ে বের হয়ে যাচ্ছে তাদের। জাকির মাথার উপরে তাকিয়ে দেখে বিল্ডিংয়ের চারপাশে সাইফার হাতে দাঁড়িয়ে আছে আব্দুল, মুশফিক, হাসান, রিয়াজ আরও অনেকেই। শো করে চারপাশ থেকে 5টা কালো গাড়ি এসে থামে। জাকির নিজের হাতে অস্ত্র ফেলে দিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে, হাত দুটো পিছনে খাড়ি রাখে। রাফু পড়ে আছে পিছলা রাস্তায়, রক্তের স্রোত বয়ে চলেছে সেখানে। দ্রুত দৌড়ে এসে বুকে জড়িয়ে নেয় শহীদ হাসান, রাফুর বাবা, ব্ল্যাক ড্রাগনের লিডার। রক্তে লাল হয়ে গেছে শহীদ হাসানের হাত, থরথর করে কাঁপছে। হারানোর ভয়, প্রিয় কাউকে হারানোর ভয়। ছায়া আসন্ন, সে মায়াটি রাফুকে ডাকছে হাত বাড়িয়ে। নিঃশব্দে চোখ বুঝে তার। সমস্ত অন্ধকার জগতে খবর হয়ে যায় রাফুর মৃত্যু সংবাদ। কিছু লোক মানছে রাফু মারা গেছে, কিছু লোক বলছে রাফু এমন এক ভয় যা অন্ধকার জগতে কখনো হারাবে না। হঠাৎ একদিন হাজির হবে অন্ধকারে, শু করে দিবে তখন। অতি উল্লাস মৃত্যু পূর্বভাস আসবেই একদিন। প্রায় 7 দিন পর আয়নার সামনে দাঁড়িয়ে চোখে কাজল দিচ্ছে সাইমা। কালো শাড়ির মাঝে কোমরে উকি দিচ্ছে কালো তিলটা। শ্যামলা দেহের রঙের মেয়েটার চোখে অদ্ভুত এক মায়া। কাজল দিচ্ছে চোখে। পাশের বেডে শুয়ে আছে রাফু। দুজন নার্স দেখাশোনা করছে তাকে। নিরাপত্তার জন্য সাইমা আর তিথি বাসায় রাখছে রাফুকে। ডান কাঁধে বুলেটের আঘাত করা জ্ঞান ফিরেছে তখনই। মোটামুটি সুস্থ হয়ে আছে রাফু। জাকিরকে খাইয়ে শরীরে শক্তি জোগাচ্ছে। পশুটাকে হজম করতে হলেও তাকে একটু মোটা তাজাকরণ করতে হয়। তেমনি করছে জাকিরের সাথে। না হয় মেরে তৃপ্তি পাবে না রাফু।
রাফুর মৃত্যু সংবাদ শুনে স্তব্ধ হয়ে গেছে পুরো অন্ধকার জগৎ। আবিরের সন্দেহ হচ্ছে ব্ল্যাক ড্রাগনের পদক্ষেপের উপর। একদম নীরব, সরাসরি আগে যেমন স্তব্ধতা ছেয়ে যায় তেমনি স্তব্ধতায় ছেয়ে আছে। আতঙ্কিত হয়ে আছে আবির। জাকির ব্ল্যাক ড্রাগনের হাতে বন্দি। কখন তারা কোন দিক থেকে হামলা করে সে আতঙ্কে খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছে। এমন হলে চলবে না। দলের শীর্ষ নেতাদের মিটিং করে সিদ্ধান্ত নিচ্ছে হামলা করতে হবে ব্ল্যাক ড্রাগনের উপর। এই সরে দাঁড়াও তোমরা, আমি দেখছি। বলেই নার্সদের সরিয়ে সাইমা হাতে স্যাভলন ভিজানো কাপড় দিয়ে রাফুর শুকনো ক্ষতর ওপর মুছে দিচ্ছে আর বলছে, কেমন লাগছে এখন? দুর্বল লাগছে শরীর। একটু বিশ্রাম নিলে সব ঠিক হয়ে যাবে। সাইমা কথা বলছিল আর মুছে নিচ্ছিল ওর ক্ষত স্থান। চুলগুলো বারবার রাফুর মুখে আসছিল। বিরক্ত হচ্ছিল বারবার। দরজা ঠেলে রুমে আসে তিথি। হালকা ফর্সা দেহ, টপ চার টাইট গেঞ্জি পরে আসে। গলার কাছ থেকে হালকা নিচে বুকের উপরে তিলটা নজর কাড়ে। রাফু হা করে তাকিয়ে থাকে ওর দিকে। শুকনো ঠোঁটে কতদিন বৃষ্টি নামেনি সেটা গুনতে চেষ্টা করছে রাফু। ধোঁয়াশা হয়ে রাফু বলল, তোমাকে সুন্দর বানিয়েছে তিথি। থ্যাংক ইউ বস। যত সব নষ্টামি। কটিটা আসতে বলো রাফুর কান পর্যন্ত পৌঁছায়। কিছু বলেনি রাফু। সাইমা চলে যাওয়ার পরে বলো রাফু, কি করছো এখন? কিছু না বস, এই তো আপনার সেবায় নিয়োজিত। আমার সেবা তো নার্স করতেছে। না মানে ওই আর কি, দেখাশোনা করি। কোথায় দেখাশোনা করো দেখি? বস কি যে বলেন না, দেখাশোনা কিভাবে করে তা কি দেখানো যায়? কেন দেখানো যাবে না? দেখার এতই যখন শখ, দেখিয়ে দিচ্ছি। বলে ফিটিং গেঞ্জিটা উপরে উঠিয়ে পিছন থেকে CZ75SP01 মডেলের পিস্তলটা রাফুর দিকে তাক করে। রাফু বলে ওঠে, হ্যাঁ, CP75 মাই ফেভারিট ওয়ার্ড। ট্রিগার টিপতেই ধাই ধাই করে দুটো শব্দ, নিস্তব্ধ চারদিকে। এমন দেখাশোনা করি। এতটা হিংস্রতা কোমলমতি মেয়েদের হাতে বানায় না। হিংস্র কারোর সাথে থাকলে নিজেকে একটু কঠোর বানাতে হয় মিস্টার রাফু। কিভাবে হিংস্র মনে হলো? এত কাছ থেকে দুটো বুলেটের শব্দে চোখের পলক পড়েনি যার, তাকে হিংস্র বলবো না তো কি বলবো? এ বুকে আর কত বুলেটের আঘাত সহ্য করবে বলতে পারো? দুবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। এখন মৃত্যুকে ভয় হয় না, যতটা ভয় হয় আপন মানুষগুলোকে হারিয়ে। বলে ক্রান্তি নিঃশ্বাস ফেল রাফু। গভীর ক্ষত সৃষ্টিও যে হৃদয়ে তা বহন করছে কাউকে না জানিয়ে। তিথি মেয়েটার শরীরে ঠিক তার মতোই সুভাষ। তাকে যে বড্ড কাছে পেতে চাইছে রাফু। সে ছাড়া যে রাফু নিঃস্ব। সিগারেট আছে তিথি? না বস। বাহির থেকে আনতে পারবে? জি বস। একটা আকিস বিড়ি আর ম্যানশনের প্যাকেট একটা। জি বস। আকিস বিড়ি। অবাক হওয়ার মতো হাঁ করে আছে তিথি। রাফসান বলল, দুনিয়াতে সব কিছুর স্বাদ একটু একটু নিতে হয়, তবে আকিস বিড়ি একটু স্পেশাল। কি জানো? না বস। এটার নেশায় বুক চিড়ে যায়, যা দামি ব্র্যান্ডে পাওয়া যায় না। কিন্তু বস। আমি কোনো কিন্তু খুঁজতে চাই না তিথি, আমার লাগবে, এটাই সমাপ্তি। তিথি আর কোনো কথা বলো না। চলে গেছে রাফুর রুম থেকে। নার্স দুটোকেও বাহির করে দেওয়া হয়। দেহে জড়ানো নীল রঙের একটা কাপড়ের মতো কিছু। তা খুলে দাঁড়ায় আয়নার সামনে। বুকের ডান পাশে বড় একটা ক্ষত। ছুরির আঘাতে সে ক্ষত সৃষ্টি। বুলেটের ঢাকটাও রয়েছে তার পাশে। ওকে হাত থেকে ভাবছে তার কথা। কথা দিয়েছিল দুজন একসাথে ছোট্ট সংসার বাঁধবে। ছোট্ট তুফান এসে তছনছ করে চলে গেছে। নিয়ে গেছে রাত জাগা স্বপ্ন। যে স্বপ্নের প্রতিশোধের আগুন নিয়ে বেঁচে আছে রাপু। নিজের সহযোগীদের খুঁজে বেড়াচ্ছে অন্ধকারে ভয়ানক মৃত্যু নিয়ে। 2 বছর আগে যখন এক বর্ষার সকালে রাফুর সিগারেট শেষ। বাইরে তুমুল বৃষ্টি। বাসায় ছাতাও নেই। বাহির থেকে কাউকে নিয়ে আসতে বলবে তারও কোনো উপায় নেই। 3/4 প্যান্ট সাথে সাদা একটা গেঞ্জি পরে বাহির হয় বৃষ্টির মাঝে। দোকানগুলো প্রায় বন্ধ। চাপ ফেলে রেখেছে অনেক দোকানতে। টং দোকানের
কণ্ঠাসা মানুষদের ভিড় ভিড় ঠেলে রাফু সিগারেট নিচ্ছিল। ঠিক সেই সময় গা ঘেঁষে দাঁড়িয়েছিল মিম। কাক ভেজা চুলে দুষ্টু কিছু চুল লেপ্টে আছে গালে। অবাক হয়ে তাকিয়ে আছে রাফু। টুপটুপ বৃষ্টি বাতাসে থমকে গেছে। চারপাশের মানুষগুলো স্তব্ধ। মিমের গালে লেপ্টে থাকা চুলগুলো হাত দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। গাল সরিয়ে নেয় মিম। নাক হকচকিয়ে কেমন যেন করলো মিম। অবশ্য করারই কথা, জানা নেই চেনা নেই, হঠাৎ এমন একটা অসহ্যকর ভয়ে তখন মিম কিছুই বলতে পারেনি। রাফু তখনও হাঁ করে তাকিয়ে আছে মিমের দিকে। দোকানদার কখন থেকে? মামাকেই বলছে, বাবা, এত সুন্দর জিনিস দোকানে দোকানে রাখছো কখন থেকে? মামা কিছুই বুঝতে না পেরেই বলল, কোন কি ভাই, মোর দোকানে কোন জিনিসটা সুন্দর দেখালে? বাবা, তুমি তো দেখো না সুন্দর জিনিস তোমার দোকানে। নজর রাখো বাবা, এই জিনিস যেন অন্য কারো না হয়। মামার মাথায় কিছুই ঢুকছে না। মামা আবারও বলল, কোন জিনিস হান ভাই? তুমি চিনবা না বাবা, যার বুঝবার সে বুঝে গেছে। ও উচি মামা, নিয়ে আসার কথা কন। রাফু এই প্রথম মিমের নাম শুনছে। ধুক করে উঠছে ওর মনে। মিম মামার দিকে তাকিয়ে বলল, ওই মামা, তোমাকে কে বলেছে আমার নাম বলতে? হুম হুম, যত সব। এসব মাস্তান টাস্তান যেন আমার দিকে না তাকায় মামা। বলে মিম বেরিয়ে গেল দোকানের আড়াল থেকে। বৃষ্টির প্রতিটা ফোঁটা ওকে ছুঁয়ে যাচ্ছে। হিংসে হচ্ছে রাফুর। এলাকার সবাই জানে রাফু ছোটখাটো মাস্তান। পাড়ায় এসে আড্ডাবাজি এটা নিত্যদিনের কাজ। সে সুবাদে তাকে চিনে মিম। রাফুর নামে যে পুরো অন্ধকার জগৎ কাঁপে সে কথা সবার অজানা। বাবা, সিগারেটের টাকা পরে নিও। বলে রাফু বেরিয়ে পড়ে মিমের পিছু পিছু। বৃষ্টির মাঝে ঝুম শব্দ, মেঘের গর্জনে নিস্তব্ধ শহর। এই যে সুন্দরী। মিম হাঁটছে কোনো সারা শব্দ ছাড়াই। শীতে কাঁপছে। রাফু ওর সামনে দাঁড়িয়ে অল্প তাট খায়। এই যে, কোথা কানে যাচ্ছে না? বলে মিমর বাহু ধরে চাকুরে দেয় রাফু। থরথর করে ঠোঁট কাঁপছে ওর। শরীরের সাথে জামাটা ভিজে দেহের সাথে মিশে গেছে মিমির। নিশ্চয় জ্বর আসবে। পাশ থেকে একটা ছেলে ছাতা মাথায় হেঁটে যাচ্ছিল। ছেলেটার কাছ থেকে ছাতাটা নিয়ে মিমের মাথায় ধরে রাফু নরম কণ্ঠে বলে, বেশি ভিজবে না, জ্বর আসতে পারে। বলে মিমের হাতে ছাতা ধরিয়ে দিয়ে ছেলেটার কাঁধে হাত রেখে ফিরে যাচ্ছে রাফু। মিম বুঝতে পারে না ছেলেটা কেমন। দ্বিধায় পড়ে যায় সে। সন্ধ্যায় বৃষ্টি থামে। রাফু টং দোকান মামার কাছ থেকে মিমের ঠিকানা পায়। সে অনুযায়ী পৌঁছে যায় সেখানে। তখন পূর্ব আকাশে অন্ধকার নেমে আসে। জ্বরের শরীর পড়ে যাচ্ছে রাফুর। তবু মিমদের বাসার ছাদে অপেক্ষা করছে এক নজর দেখার জন্য। পাড়ার ছেলেপুলে বলছে মেয়েটা রোজ সন্ধ্যায় ছাদে আসে। সন্ধ্যা তাদের দিকে তাকিয়ে থাকে আনমনে। কি যেন খুঁজে সব সময়। রাফু তাকিয়ে আছে সন্ধ্যা তারার দিকে। হঠাৎ মিম এসে দাঁড়ায়। কি দেখছেন ওইদিকে? মিমের কথা শুনে তাকায় রাফু তার দিকে। কিছু বলছে না রাফু। মিম আবারও বলছে, কতক্ষণ হলো এসেছেন? এই তো অনেকক্ষণ। কেন এসেছেন এখানে? আমার কিছু একটা হারিয়ে গেছে, খুঁজতে এসেছি। মিম আর কথা বলছে না। কেন যেন সব কিছু হঠাৎ হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। রাফু নিচু সরে বলল, খুব তাড়াতাড়ি করে ফেলেছি। কি? গরম খাবারে হাত দিলে হাত জ্বলে যায়, সেটা জানেন তো? একটু অপেক্ষা করে ঠান্ডা হলে তখন স্বাদ মিলে। আচ্ছা, তাহলে আমি আসছি। বলে রাফু পিছু ফিরে। মিম সামনে একে আবারও বলে, একটু অপেক্ষা করবেন, কিছুক্ষণ একসাথে তারা দেখব। একটু নয়, সারা জীবন অপেক্ষায় থাকবো একটু তোমায় দেখার জন্য। আমি তারা দেখার কথা বলছি। আমি তো তাই বলছি। আমার পৃথিবীতে নতুন এক নক্ষত্রের সৃষ্টি হয়েছে, যা আমার আকাশে তারা হয়ে গেছে। আপনার কথা বলতে কষ্ট হচ্ছে? না, কষ্ট হয় না আমার। ঠিক তখনই মিম রাফুর কপালে হাত দেয়। পুড়ে যাচ্ছে হাত। জ্বর বেঁধেছে বেশ। মিমের সে কি অগ্নিদৃষ্টিতে তাকানো। রাফু হয়ে তার ঠোঁট মিমের ঠোঁটে এক করে ফেলে। থমকে যায় সময়। গরমে পুড়ে যায় মিমের ঠোঁট। ঠক ঠক করে রুমের দরজায় টোকা দিচ্ছে তিথি। স্মৃতির বাহিরে বের হয়ে তিথির দিকে তাকিয়ে বলল রাফু। এনেছো? হ্যাঁ। বলে রাফুর দিকে সিগারেটের প্যাকেট দেয়, সাথে দুটো
আকিস বিড়ি। রাপু একটা আনতেই বলেছিল, দুটাতে ভালোই হবে। ছোট প্যান্ট পরা ছিল রাপু, তার উপরে জিন্স আর টি শার্ট পরে তিথি সিজের 75 পিস্তলটা রিলোড করে কোমরে গুজে বাহির হয়। তিথি বলছিল, কোথায় যাবেন বস? কাউকে উপরে পাঠাতে। আসবো বস। না, আমি একাই যাব। তিথি দ্বিতীয়বার কথা বলার সুযোগ পায়নি। বাহিরে গাড়ি দাঁড়িয়ে আছে, নিচে নেমে গাড়িতে উঠে বলো, সেক্টর 5-এ চল। সেকেন্ড ফাইভে জাকিরকে রাখা হয়েছে। জাকিরের মৃত্যুর সময় হয়ে এসেছে, দুর্বল লাগছে শরীর, তবু এখান থেকেই শুরু, শেষটা কখন হয় রাফুর নিয়তি। তখনই অপরিচিত নাম্বার থেকে একটা ফোন আসে, রিসিভ করতেই শুনতে পায় রাফু। তোর মালটা তো সেই জিনিস রাফু, বাসায় একা রেখে খুনের নেশায় বেরিয়েছিস? যা খুন করে আয়। আমি আয়েশ করি একটু। আর শুনে রাখ, জাকিরের শরীরে ছিটে ফোটা ক্ষত হলেও তোর জিনিস দুটো শেষ। তিথির লাশ পাবি যদি জাকিরের কিছু হয়। আর সুন্দরী সাইমার লাশটা না হয় পরেই নিস। আগে আমার কাছে কিছুদিন থাক। আচ্ছা শোন, তুই কে আমি জানি না, ওদের দুজনকে কিছু করবি না, এটা আমার ওয়ার্ডিং। তুই জাকিরকে একদম সুস্থ মতোই পাবি। বলে ফোন রেখে দেয় রাফু। টেনশনে চোখ বুঝে যাচ্ছে তার। মোবাইল বের করে আব্দুল্লাহকে ফোন করে রাফু। বস অসময়ে? কোথায় তুই এখন? উত্তেজিত কণ্ঠে রাফু কাঁপছে দুর্বল শরীরে। দুটি মেয়ের জীবন বন্দি এখনো ডিসিশনে। বলে, বস আপনার কণ্ঠ কাঁপছে, কোনো সমস্যা? আধা ঘন্টার মধ্যে আমার 200 লোক চাই, স্নাইপার, AK-47, যা পারিস তা নিয়েই তৈরি থাক, আমি ফোন করবো তোকে। আচ্ছা বস। ফোন রাখে আব্দুল্লাহ। রাফুর শরীর ঝাঁকুনি দিচ্ছে বারবার। সেকেন্ড নাম্বারে 5-এ এসে একটা বন্ধ রুমে ঢুকে রাফু। কাঠের চেয়ারে বাঁধা জাকির। নিজের রাগ কমাতে জাকিরের কাছে পৌঁছায়, মুখ বরাবর এক আঘাত দেয়, পিছনে ছিটকে পড়ে যায়, ঠোঁট কেটে রক্ত ঝরছে। রাফু ওর হাত বেঁধে গলায় পিস্তল ঠেকিয়ে নিয়ে চলছে অপরিচিত মানুষের পাঠানো ঠিকানায়। শহরের বাইরে খোলা মাঠ, পাশে ছোট ছোট কয়েকটি পাহাড়ের মতো ময়লা স্তূপ। সেখানে জাকিরকে নিয়ে আসতে বলল। রাফু কোনো রকম দেরি না করে সেখানে পৌঁছে যায়। হাতে গণা 25 থেকে 35 জন বেস্ট কিলা চারপাশে অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে। জাকিরের মাথায় পিস্তল ঠেকে গাড়ি থেকে নামায় রাফু। সামনে হৃদয়, তিথির চুল মুঠোবন্দি করে দাঁড়িয়ে আছে। রাফসান বলল, সাইবা কোথায়? একজনের বদলে একজনই যথেষ্ট। দ্বিতীয় জনকের কাপড় খুলছিলাম, শালীর একটু বেশি ছিল, তাই মেনে নিছি। বলে পিছনের দিকে পিস্তল তাক করে সাইবার লাশ দেখায় হৃদয়। তিথির চোখে বৃষ্টি ঝরছে। রাফু দৃষ্টি অন্ধ হয়েছে। সাইমার দিকে তাকাতেই কষ্ট হচ্ছে ওর। জাকি সেই সুযোগে হাত খুলে রাফুর পিস্তলটা নিয়ে দূরে সরে আসে। সবাই হা হা করে হাসছে। রাফু সন্দেহ ঠিকই ছিল, ওরা রাফুকে শহরের বাইরে কেন ডেকেছে রাফু নামক আগন্তক থেকে মুক্তি পেতে। আনন্দে হাসছে তারা, তাদের জয় নিশ্চিত ভেবে নিয়েছে। হৃদয় বলে উঠল, কোনো শেষ ইচ্ছে? চুপ হয়ে আছে রাপু। ভিতরটা দুমড়ে মুচড়ে আসছে ওর। রাপু চোখ রাখতে পারে না সাইমার দিকে। অজান্তেই চোখের জল গড়িয়ে পড়ে। শরীরের শার্টটি খুলে সাইমার শরীর ঢেকে দেয় রাফু। রক্ত জমার চোখে তাকায় হৃদয়ের দিকে। ও মা, ছেলে রাগ হচ্ছে। বলে হ হ করে হাসে তারা। তিথির চুল ছেড়ে দিয়ে রাপুর দিকে পিস্তল ঠেকায় হৃদয়। আলবিদা মেরা দোস্ত। চারিদিকে বাতাস ভারী হচ্ছে। রাপুর চোখ নিচের দিকে তাকিয়ে আছে। শ্যামলা দেহে বাতাসে ধুলোগুলো জমে যাচ্ছে। হালকা ঝড় বৃষ্টি হয়েছে মুহূর্তে। চারিদিকে বাতাসে অন্ধকার হয়ে আছে। শোষর শব্দ। ওরা চারিদিকে তাকিয়ে দেখছে কি হচ্ছে এইসব। মাথায় রুমাল বাঁধা, হাতে কোচ ইউএমপি মডেলের সাব মেশিন গান, পিছনের চোখ ধাঁধানো সৈন্যদল চারপাশ থেকে ঘেরাও করে ফেলেছে হৃদয়কে। স্তব্ধ ওরা সবাই। রাফুর দাঁতের দাঁত পিষিয়ে হাসি দেখে থমকে যায় হৃদয়। হৃদয়ের সাথে থাকা বেস্ট কিলার ইঁদুরের মতো গুটিয়ে গেছে। অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করে রাফুর কাছে নাক বরাবর থাই করে এক ঘুষি। নিয়ন্ত্রণ রাখতে না পেরে মাটিতে পড়ে যায় হৃদয়। তিথি কান্না কণ্ঠে বলে ওঠে, রাফু,
ও সাইমার মৃতদেহের সাথে? আর কিছু বলতে পারে না তিথি, হাওয়া করে কাঁদতে থাকে। প্রাণপ্রিয় বান্ধবী ছিল সাইমা, তাদের আপন বলতে কেউ ছিল না, দুজনেই সব কিছুই ছিল। রাপুর ভাবতেই ঘৃণা ধরে গেছে সামনে পড়ে থাকা হৃদয়ের প্রতি। আব্দুল্লার হাত থেকে অস্ত্রটা নিয়ে রাপু তাক করে হৃদয়ের দিকে হাত জোর করে জীবন ভিক্ষা চাইছে হৃদয়। রাপুর অন্তরে এদের প্রতি মায়া নেই, ট্রিগারের চাপ দিয়ে রেখে দিয়েছে রাপু। দেহ থেকে পুরুষঙ্গের অস্তিত্ব বিলীন হয়ে গেছে, মাঝে গর্তের সৃষ্টি, পেটের নাড়ি ভুড়ি বেরিয়ে আসছে। তীব্র রাগে 2 ম্যাগাজিন বুলেট আরো শেষ করে দেয় ওর দেহে। শালা মানুষের মতোই রক্ত তোর। বলে অস্ত্রটা আব্দুলের কাছে দিয়ে সাইবার শরীরে আরো কিছু কাপড় জড়িয়ে চলে যায় রাপু। আব্দুল্লাহ বাকি 40 জনকে গাড়িতে তুলে 5টা গাড়ি বাহির থেকে বন্ধ করে আগুন জ্বালিয়ে দেয় সবগুলো গাড়িতে। শত্রুর ক্ষমা নেই ব্ল্যাক ড্রাগনে। কাঁচা মাটির গন্ধ ভেসে আছে মাত্র মাটি দেওয়া কবর থেকে। বাঁশের ঘেরা দিয়ে কবরটাকে ঘেরাও করে দিয়েছে। হাঁটু গেড়ে বসে আছে রাফু, পাশে আরেকটা কবর। চোখের জল ফেলছে রাফু। হ্যাঁ, যে খুন করে তার চোখেও পানি ঝরে। পাশে এসে দাঁড়ায় তিথি, হাওমাও করে কাঁদছে রাফু। জীবনের দ্বিতীয় কোনো নারীর মৃত্যু নিজেকে দায়ী করছে সে। মাকে হারিয়ে আজ দ্বিতীয়বার কাঁদছে সে। চুপ হয়ে যায় রাফু, শুয়ে যায় পাশে কবরের পাশে। আজ থেকে অনেক দিন আগের কথা। সেদিন সন্ধ্যায় আবার বৃষ্টি থামে। মেঘের গর্জনে দুজন আলাদা হয়ে বলল, আজকে বাসায় যান, শরীরে জ্বরও আছে, ডাক্তার দেখাবেন জলদি। বলে মিম যখন ছাদ ছেড়ে যাবে তখনই আকাশ ভারী হয়, বৃষ্টি নামে। রাফু দাঁড়িয়ে আছে, ঠিক কতক্ষণ ছিল মনে নেই ওর। যখন চোখ খুলে রাফুর সামনে এক সাদা অ্যাপ্রন পরা ডক্টরকে দেখে পাশে আরো কয়েকটি বেডে কিছু মানুষ শুয়ে আছে। এতক্ষণে সে বুঝলো হাসপাতালে আছে। কিছু না বলে উঠে বসলো রাফু। ডক্টর সাবিনা বলল, কেমন আছেন এখন মিস্টার? ভালো থাকলে কি এখানে নিজেকে দেখতাম নাকি? ডক্টর সাবিনা অবাক হওয়ার মতো তাকিয়ে আছে রাফুর মুখের দিকে। আশা করিনি এমন উত্তর মিলবে একজন রোগীর কাছ থেকে। বেশ ইন্টারেস্টিং মনে হলো তাকে। সে বলল, বর্তমানে শরীরে কি কোনো দুর্বল অনুভূতি হচ্ছে? চোখ খুললামই তো, কেবল অনুভূতি হওয়ার জন্য। সময় তো দিবেন। গলার নিঃশ্বাস আটকে গেছে সাবিনার। খুক খুক করে কাশি দিয়ে বলে উঠল সে। আচ্ছা ঠিক আছে, সময় নিন। বলে যখন ডক্টর সাবিনা অন্য জায়গায় যাবে বলে পিছন ফিরে রাফু তখন বলে, ম্যাডাম একটা সিগারেট হবে? গলাটা শুকিয়ে গেছে। কি আপনি কি পাগল? অবাক হওয়ার মতো পিছন ফিরে তাকে কথাটা বলল সাবিনা। চেহারায় মুস্কি হাসির সাথে অবাক হওয়ার রিয়াকশন। আমি কি 10 মিনিটের জন্য বাইরে যেতে পারি কি? না, আপনি সুস্থ নন, বাইরে যাওয়া অসম্ভব। রাফু তার কথা শুনে বেড ছেড়ে উঠে যাচ্ছিল। তখনই ডক্টর সাবিনা নার্সের হাতে ঔষধের থলে থেকে সিজাই নিয়ে রাফুর দিকে এগিয়ে বলল, খবরদার এখান থেকে উঠে যাওয়ার চিন্তা ভাবলেও পেট ফুটো করে দিব। তারপর অপারেশন করে একটা কিডনি বের করে নিব। বসেন এখানে। ডাক্তারের এমন ভয়ঙ্কর আচরণ দেখে গলা শুকিয়ে গেল রাফুর। মনে মনে বলল রাফু, শালি ডক্টর নয়, যেন ডাকাত। কিছু বললেন মিস্টার? না না, আপনাকে কিছু বলিনি। আপনার মতো এমন সুন্দর নম্র মানুষকে কিছু বলতে পারি? গুড, মিম নিয়ে আসছিল আপনাকে। বোন হয় আমার, সাবধান। আচ্ছা, তাহলে কি বাথরুমও ইউজ করতে পারবো না? ডক্টর সাবিনা কিছুই বলল না। রাপু বেড ছেড়ে উঠে বাথরুমে ঢুকেই আব্দুল্লাহকে ফোন করলো। ভাই বাঁচা আমারে, ভাই বাঁচা। কি হয়েছে ভাই, কোথায় আপনি? বলিস না ভাই, ওই যে মহল্লার পাশে যে হাসপাতালটা আছে, কি যেন নাম ভুলে গেছি, ওই হাসপাতালের বাথরুম বন্দি আছে। বাঁচা ভাই। আরে বলেন কি ভাই, মিম ভাবি বাথরুমে আটকে রাখছে নাকি? আরে মিম না, ওর ডাকু বোন। ওয়েট, তুই মিমের কথা জানলি কিভাবে? ভাই লম্বা কথা, আমি হাসপাতালের নিচেই আছি, আসছি আপনার কাছে। রাফু আর কথা বাড়ালো না, ফোন রেখে বাহিরে এসে বেডে বসে পড়ল, দেয়ালে পিঠ ঠেকিয়ে। হাই ভাই, কেমন আছেন এখন? হাতে ফল নিয়ে হাজির হলো আব্দুল্লাহ, সাথে রিফাত, আদিব আর রিয়াজ। তোর মাথা ফাটিয়ে ফেলবো শালা। ভালো থাকলে হাসপাতালের বেডে বসে থাকি নাকি? সেটা কথা। সিগারেট দে। ভাই এটা হাসপাতাল, এখানে সিগারেট নিষেধ। ও, এখন বল, তুই জানলি কিভাবে মিমের কথা? আর আমি যে হাসপাতালে, তা তুই কিভাবে জানলি? ভাই তুমি আজ হাসপাতালে 2 দিন, এই 2 দিন বেহুশে পড়েছিলে এখানে।
তো তাতে কি হয়েছে? তোমাকে এখানে কে নিয়ে এসেছে খেয়াল আছে? হ্যাঁ, বিপ দিয়ে আসছে। সেই মিমি খবর দিয়েছে আমাদের। তোমার মোবাইলে প্রথম ডায়াল কলে আমার নাম্বারই ছিল সেখান থেকে। ওহ ভালো, এখন আমাকে এখান থেকে মুক্ত কর জলদি। এত তাড়াহুড়ো করলে চলে না বস, তোমার শরীরও ঠিক নাই। এখন বলছো যাবে যাবে, পরে যদি আবার অসুস্থ হও তখন কে দেখবে? তোর দেখতে হবে না, আমি ঠিক আছি। দেখি দেখি কে ঠিক আছে। ওদের পাশ কাটিয়ে মিম রাফুর দিকে আসছিল আর বলছিল কথাটা। রাফু একদম চুপ হয়ে গেছে। মিম আবারও বলল, শরীর কেমন লাগছে এখন? এই তো সুস্থ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমাকে কি এখান থেকে বাইরে নিতে পারো মিম? দম বন্ধ হয়ে আসছে। তোমাকে থাকতে হবে যে 2 দিন এখানে। সম্পূর্ণ সুস্থ হলে তারপরই যেতে পারবে। রাফু দ্বিতীয় কোনো কথা পারে না। মিম জুস নিয়ে আসছে, সেটাই খেতে দেয় রাফুকে। জীবনে জুস মুখেও দেয়নি সে। আজ নাক বন্ধ করে একটানে খেয়ে ফেলছে পুরো গ্লাস। আব্দুল্লাহ পুরো থমকে গেছে। পুরো অন্ধকার জগৎ যার নামে আতঙ্কিত, সে একটা মেয়ের সামনে বিড়াল। না জানি মেয়েটা কত বড় আতঙ্ক। আব্দুল্লাহ, মাথায় যা চলছে তা মোটেও নয়। রাপুর কথা শুনে মস্তিষ্ক চুপ হয়ে যায় তার। বেহুদা খেয়ালে থাকে সব সময়। রাপু ভাবছে এখান থেকে কখন পালানো যাবে সেটা। রাপু জুস খাওয়া শেষ হলে মিম বলল, আচ্ছা, আমি আসছি তাহলে। মাথা নাড়িয়ে সম্মতি জানালে মিম চলে যায় ওখান থেকে। আব্দুল্লাহ হাসপাতালের সমস্ত খরচ মিটিয়ে আসতে দেখে রাফু বেডে নেই। রিফাত বলল, রাফু পালিয়েছে। আব্দুল্লাহ সবাইকে নিয়ে বাইরে চলে আসে। এখান থেকে আর কোনো কাজ নেই। এখানে থেকে আর কোনো কাজ নেই। টং দোকানের সামনে বসে সিগারেট মুখে দিয়ে বসে আছে রাফু। রিফাত রাফুর পিছনে গিয়ে বলল, ভাই আমরা তাহলে আসি, চাঁদা তুলতে হবে। আচ্ছা যা তোরা। রাত তখন 12টা বাজে। রাফু মিমিদের সাথে দাঁড়িয়ে আছে। বাসায় কেউ নেই। মিমের বাবা ব্যবসায়ী কাজে সবসময় বাইরে থাকতে হয়। মা গেছে নানু বাড়ি। সম্পূর্ণ বাসা ফাঁকা। ছাদে রাফুর কাঁধে মাথা রেখে নিচুবে চাঁদ দেখছে মিম। রাফু বলল, ভালোবাসবে? জি না, আমি ভালোবাসি না। কথা দিচ্ছি রোজ রাতে চাঁদ দেখাবো। তুমি চাইলেও পারবে না রোজ রাতে চাঁদ দেখাতে। কেন পারবো না? চাঁদের কি হবে? চাঁদের প্রেম তো মেঘের সাথে। মান অভিমান হয় তাদের। তাই দেখো না, মাঝে মাঝে চাঁদ ও কাঁদে, বৃষ্টি হয়ে ঝরে। অমাবস্যার রাতে চাঁদের দেখা মেলে না। সেদিন তারা লজ্জায় এক হয়। এগুলো কোনো কথা? হ্যাঁ, এগুলোই কথা। আমি নিয়েই আসবো। চাঁদ কি তোমার পিস্তলকে ভয় পাই নাকি? আমি তোমার জন্য চাঁদ বানাবো। পাগল নাকি তুমি? কেউ কি চাঁদ বানাতে পারে? হ্যাঁ, আমি পাগল। চোখ বোঝো তুমি। মিম কথা বাড়ালো না আর। দু হাতে নিজের চোখ আড়াল করলো। কাছের তৈরি কৃত্রিম চাঁদ জলজল করে চলছে। মিমের চোখ খুলে দেখে কাছের চাঁদ। মিমের মন খারাপ হয়। রাপুর কাঁধ থেকে মাথা সরিয়ে বলল, রাপু কিছু বলল না। মিমকে টান দিয়ে নিজের কাছে নিয়ে নিতে চাইলো, পারেনি। মিম নিজেকে শক্ত করেই বলল, কিছু কিছু জিনিস তার নির্দিষ্ট জায়গায় মানায়। তাকে কৃত্রিম পদ্ধতিতে তৈরি করে তার অপমান করা হয়। তার সৌন্দর্যের সাথে তামাশা করা হয়। আমি চাঁদের সৌন্দর্য আকাশ সেই দেখতে চাই। প্রতিদিন দেখতে হবে না চাঁদ। যেদিন চাঁদ তার নিজস্ব রূপ আমাদের উৎসর্গ করবে, সেদিনই দেখব। ভালোবাসা রোজ চাঁদ দেখায় হয় না মিস্টার মাস্তান। একে অপরকে সম্মান করার মাঝেই তো ভালোবাসা থাকে। রাপু কিছু বলল না। মিমকে টান দিয়ে নিজের কাছে নিয়ে নিতে চাইলো, পারেনি। মিম নিজেকে শক্ত করেই বলল, স্পর্শে ভালোবাসা খোঁজো না। মন ভেঙে গেলে আর ভালোবাসা হবে না। মিম নিজের রুমে চলে গেছে মন খারাপ করে। রাপু বুঝতে পারেনি মিমের মন খারাপের কারণ। নির্ভীক দৃষ্টিতে তাকিয়ে আছে তার চলে যাওয়ার দিকে। ফেরানোর জন্য ডাক দেওয়ার ক্ষমতাও নেই। বসেছিল সারা রাত মিমদের বাসার ছাদে। সকালে সূর্যের প্রথম রশ্মি রাফুর ঘুমের ব্যাঘাত ঘটায়।
চোখ কষলাতে কষলাতে চলে যায় বাসায়। সকাল 10টা বাজতে চায়ের দোকানে আড্ডা। মিম কলেজে যাওয়ার জন্য প্রতিদিন ওখান থেকেই ঘুরে যেত রাফুর নজর কাড়ার জন্য। কখনো ফিরেও তাকানি রাফু। হঠাৎ মনে বেঁধে গেল মিম। মায়া বড় অদ্ভুত জিনিস, কারো প্রতি যদি একবার হয়ে যায় সে বরবাদ হয়ে যাবে, তবু মায়া কাটিয়ে উঠতে পারবে না। আজকাল রাফু মিমের পিছু নেয় কলেজ পর্যন্ত। প্রতিদিনের মতো মিম ফিরছিল কলেজ থেকে। রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে সোহান বন্ধুদের সাথে। নিস্তব্ধ রাস্তায় চোখ যত দূর যায় সম্পূর্ণ জনমানববিহীন। শেয়ালের মতো পিছু নেই সোহান। ভয়ে মিমের হাত পা কাঁপছে, জোরে জোরে হাঁটতে শুরু করে, কিন্তু কাজ হয়নি। সোহান ধরে ফেলে তাকে, দাঁত বের করে হাসছে বাকি বন্ধুগুলো। সোহানের হাতের মুঠোয় মিমের চুলগুলো ধরে আছে, এক হাত দিয়ে গালে স্পর্শ করছে বারবার। সাদা ওড়নাটা রাস্তার উপরে ফেলে রাখছে সোহান। হঠাৎ এক চিৎকার সোহানের। মিমের চুলগুলো ছেড়ে দিয়ে নিজের অন্য হাত ধরে বসে আছে। হাতের কবজি ছিন্ন হয়ে গেছে দেহ থেকে। বাকি বন্ধুরা সোহানকে ফেলেই পালিয়েছে। কাশবনের পাশে দাঁড়িয়ে আছে রাফু, হাতে ধারালো ছুরি। রক্ত স্রোত বয়ে চলেছে ওখানে। মিমের চোখ কাঁপছে। ওড়নাটা ওর শরীরে জড়িয়ে দিয়ে বলল রাফু, বেব, তুমি রাস্তার ওপাশে গিয়ে দাঁড়াও একটু। সোহানের পা ধরে টেনে ঢুকেছে কাশবনের ভিতরে। হাও মাও করে চিৎকার করছে সোহান। নিস্তব্ধ রাস্তায় কেউ নেই চিৎকার শোনার। কাশবনের আড়ালে নিয়ে হাতের ছুরি দিয়ে সোহানের পায়ে শিরা কেটে নেয় রাফু। ছটফট করছে সোহান। চিনচিনিয়ে গরম রক্ত গেঁথে গিয়েছে রাফুর মুখ। নেশা বেঁধে গেছে গরম রক্তে। উত্তেজিত সোহানের প্যান্ট খুলে জনাঙ্গ ছিঁড়ে ফেলে দেহ থেকে। রক্ত চোখে রাফু বলল, নিস্তব্ধ রাস্তায় মেয়ে দেখলেই উত্তেজিত যৌনাঙ্গ পুরুষের থাকতে পারে না। নিজেকে নিয়ন্ত্রণ করে একটা মেয়ের নিরাপত্তা রক্ষায় একজন পুরুষের চিহ্ন। তোর মধ্যে তার ছিটে ফোঁটাও নেই। সোহানের আত্মচিৎকারে নিস্তব্ধ কাশবনে প্রাণ জেগেছে। সোহানকে ওখানে ফেলে উঠে আসে রাফু। নিজের গেঞ্জি খুলে রক্ত মুছতে মুছতে মিমকে বলল, বাসায় যাও, আর কোনো সমস্যা হবে না, আমি আছি তোমার পাশে। মিমের মুখে কথা নেই, চোখে পৃথিবীর সমস্ত ভয় জোর করে আছে। থরথর করে কাঁপছে। বুঝতে পারে রাফু ভীষণ ভয় পেয়েছে। পাঁচ কলা করে তুলে নিজেই পৌঁছে দেয় ওর বাসায়। সাবধানে থাকতে বলে চলে আসে রাফু। ধমকের সুরে মিমের মাকে শাসিয়ে আসে মিমের যত্ন নিতে। শহরের মৃত লাশটা বাসার সামনে রাখা, সাদা কাপড়ে জড়ানো। বেদনার কণ্ঠে বারবার কান্না করতে করতে জ্ঞান হারাচ্ছে সোহানের মা। মেজো ভাই মাকে নিয়ে ব্যস্ত। বড় ভাই ছোট ভাইয়ের লাশের পাশে বসে চোখের জল ফেলছে। তখনই আশিক এসে বলল, রিফাত ভাই, সোহান ভাইকে রাফু হত্যা করেছে। থমকে গেছে রিফাত। মস্তিষ্কে স্নায়ুকোষ অচল প্রায়। কি বলবে এখন রিফাত? ভাইয়ের মৃত্যু, অন্যদিকে অন্ধকার জগৎ, যেখান থেকে লাশ হয়ে বেরিয়ে আসা ছাড়া আর কোনো উপায় নেই। আশিক রিফাতের কাঁধে হাত রাখে আর বলে, ভাই, যা হয়ে গেছে তা আর সংশোধন করার সাধ্য কারণ নেই। এক পারেন প্রতিশোধ নিতে, নয়তো সমঝোতা করতে। রাফুর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া মানে নিজের কবর নিজে খোঁড়ার মতো হবে। তাই বলছি কি ভাই। আশিককে থামিয়ে দিয়ে রিফাত বলল, ভাই চুপ যা, সহ্য করতে পারছি না। আশিক দ্বিতীয় কথা বাড়ায় না, পাশে দাঁড়িয়ে থাকে। জানাজা শেষে সোহানের মৃত দেখে কবর দিয়ে চোখে পানি মুছে মনে মনে প্রতিজ্ঞা করে, রাফুর প্রিয় প্রিয় জিনিসগুলোই ওর থেকে ছিনিয়ে নেব, দূর থেকে মজা লুটবো। সেদিন থেকে বন্ধুর রূপে শত্রু ভেসে ব্ল্যাক ড্রাগনের কাজ করছে রিফাত। রিফাতের মনের চাল কেই বা বুঝবে? চোখে তার মায়া নেই, হিংস্র পশুর মতো তীক্ষ্ণ চোখ, চিতার মতো দেহ শক্তি, তবু রাফু থেকে পিছিয়ে। রাফু ঠান্ডা মাথার খেলোয়াড়, সহজে বধ করা যাবে না। বিশ্বাসঘাতকতা করতে হবে ওকে পরাজিত করার জন্য। একমাত্র উপায়ই সেটা। রিফাতের লক্ষ্য একটাই, রাফুর সর্বনাশ। গ্যাং থেকে প্রায় বাহিরেই রাফু। আব্দুল্লার সাথে যোগাযোগ সবসময় থাকে। নিজেকে যতটা সম্ভব গ্যাং থেকে দূরে রাখে এখন। মিমের সাথে দেখা হওয়ার পরে ওর মনে হচ্ছে ওর দুনিয়া হচ্ছে এখানে। মিমের থেকে দূরে থাকা অসম্ভব, তাই গ্যাংয়ের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে। প্রায় 2 বছর মিমের সাথে সম্পর্কের। প্রতিদিন তারা নতুন করে শুরু করে সূর্যের আলোয়। সেদিন বুধবার ছিল। মিমের বাবা মা একসাথে বাহিরে ঘুরতে বের হয়েছিল। এসেছে লাশ হয়ে। গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু দুজনের একসাথে। ভেঙে পড়ে মিম মানসিক শারীরিকভাবে।
একদিকে একদিন দুদিন 3 দিন মিমের চোখ কালো হয়ে গেছে, চুপ হয়ে গেছে সেই মেয়েটা। রাপুর দরজা ঠকঠক করে আওয়াজ করে, কলিং বেল বাজানোর সাহস হয় না আর। ডক্টর সাবিনা এসে দরজা খুলে দেয়। এই কয়দিনে মিমের সাথেই ছিল সাবিনা, এখন আর পাচ্ছে না। হসপিটাল থেকে চাপ সৃষ্টি হচ্ছে, মিমকে একাও ছেড়ে যেতে পারছে না কোথাও। রাপুকে দেখে সাবিনা বলল, এসেছো তাহলে? মাথা নিচু করে রাফু। সকালে আসার কথা, এখন বিকাল প্রায়। সাবিনা আবার বলল, মাথা নিচু করতে হবে না, এখন ওর সঙ্গী হয়ে থাকো কিছু সময়। মুখ খুলে রাপু। আমি ওর সারা জীবন পাশে থাকতে চাই। তা দেখা যাবে সময় হলেই, আপাতত সঙ্গ দিলেই হবে। আপনি কি বের হবেন এখন? হ্যাঁ, একটু কাজ আছে বাহিরে। কাজটা কি অতি জরুরি? না, ততটাও না। তাহলে আজ বাইরে যেতে হবে না। কেন? আবার অবাক হয় সাবিনা। রাপুর পকেট থেকে কিছু টাকা বের করে সাবিনার হাতে দেয় আর বলে, আমি এখন আজ মিমকে বিয়ে করতে চাই, আপনি ব্যবস্থা করুন। কিন্তু মিম কি রাজি হবে? মিমের সাথে আমি কথা বলছি, আপনি দেখুন একটু। আচ্ছা। বলে সাবিনা বাসার বাহিরে গেছে কেনাকাটা করতে। রাফু মিমের রুমে ঢোকে। বিছনায় বসে আছে মিম, ফ্লোরে বসে মিমের হাত ধরে রাফু। রাফুর দু হাতে মিমের দু হাত নিয়ে শক্ত করে ধরে আছে। মিম কিছুই বলছে না। পকেট থেকে একটা রিং বের করে মিমের হাতে দেয় আর বলল, রাফু, আমার মায়ের রিং এটা, তার ছেলের স্ত্রীর জন্য রেখেছিল। খুব শখ করেই বানিয়েছিলেন মা, কিন্তু দুর্ভাগ্য 7 বছর বয়স যখন আমার, তখন মা আমাকে ছেড়ে চলে যায়। বাবা দ্বিতীয় বিয়ে করে। সহ্য হয় না আমার, আমি অন্ধকার জগতে চলে যাই আস্তে আস্তে। 14 বছরের যখন আমি, তখনই দুটো খুন করি। তারা আমার মায়ের হত্যাকারী ছিল। খুব নৃশংসভাবে হত্যা করেছিলাম তাদের। রাফসান থেকে রাফু হই, বাবার আদর থেকে বঞ্চিত, মায়ের মমতা হারিয়ে একটি পাথরে পরিণত হই। অন্ধকারের জগতে এক হিংস্র জানোয়ারের মতো পরিচিত হয়ে উঠি। এখন আমার মৃত্যুর অপেক্ষা, কখন যেন শত্রুর বুলেট বুক চিরে বের হয়ে যায় সে আতঙ্কে থাকছি। কিন্তু যখন তুমি এলে আমার জীবনে, সব কিছু কেমন যেন পাল্টে দিয়েছে। আমি এখন রক্তে ভয় পাই, থরথর করে কাঁপে হাত, একটু সুখের ছোঁয়া পেতে চাই। তুমি ছাড়া এখন আর কেউ নেই আমার, মায়ের এই রিং ছাড়া আর কিছুই নেই আমার, তোমাকে দেবার মতো আর কিছুই নেই আমার। আজ একটা চাকরি পেয়েছি, নিজের পরিচয় গোপন করে, মাসিক 9,000 টাকা বেতনে। মনে করি দুজন আর চলে যাবে। যদি তোমার আরও চাই তাহলে সমস্যা নেই, সেটা দেওয়ার সামর্থ্য আছে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে একটু থামে রাফু। মিমের হাত দুটো নিজের ঠোঁটের সাথে মিশিয়ে আবারও বলে, তোমাকে আর দূরে রাখতে চাই না মিম। সাবিনা আপুও আর থাকতে পারছে না এখানে, দূরের আত্মীয়রাও আর খোঁজ নিচ্ছে না তোমার। তাই তোমাকে আপন করে পেতে আজ বাবার থেকে রিংটা চেয়ে নিয়ে আসছি। কাজী অফিসে গিয়ে দুজনের বন্ধন পবিত্র করে ফেলি। তোমাকে জোর করার মতো শক্তি নেই, ভালোবাসার জোরে এতটুকু বলছি, চলো বিয়ে করি আজ, এক্ষুনি। মিম কথা বলছে না, হাত থেকে রিংটা ফিরিয়ে দিয়েছে রাপুর হাতে। হতাশ রাপু, কি করবে এখন? এক ঝাঁক মেঘ জড়ো হয় রাফুর মনে। মাথা ঠেকিয়ে রাখে মিমের কোলে, হালকা করে চুলগুলো টেনে দিচ্ছে মিম। বিষণ্ণ রাফুর মন। তার কোল থেকে রাফুর মাথা সরিয়ে হাত বাড়িয়ে দেয় রাফুর দিকে। পরিয়ে দিবে না, নাকি হাতের মুঠোই রেখে দিবে? স্তব্ধ রাফু। সত্যি কি মিম বলছে এটা? মুচকি হাসি হেসে ফেলেছে মিম। রাফুর হৃৎপিণ্ড থুকফুক করে ড্রাম বাজানোর মতো লাফাচ্ছে। মিম বলল, তোমার হৃৎপিণ্ড যে বাহির হয়ে আসবে, তাড়াতাড়ি পরিয়ে দাও। রাপুর হাত কাঁপছে, তবু শক্ত করে মিমকে রিং পরিয়ে বুকে জড়িয়ে নেয়। এক পৃথিবীর সুখ আজ দুজনের মনে। ঠোঁটে ঠোঁটে ঠোঁট মিশাতে কাশি দিয়ে ওঠে সাবিনা। সরে আসে দুজন। সাবিনা বলল, তাহলে তোমরা প্রস্তুত? কাজী ডাকবো? মিম চুপ হয়ে গেছে। রাফু বলল, আপু, আপনাকে তো বলছি, আর বাসর ঘর কোথায় সাজাবেন? তখনই মিম বলে উঠল, আপু, তুমি আমার রুমেই বাসর সাজাবা। আর মিস্টার রাফসান, আপনিও আজ থেকে আমার বাসায় থাকবেন। আমি আপনার মেসে টেসে
থাকতে পারবো না। রাফু হাসছে। সাবিনা আপু কাজে অফিসে ফোন করে আসতে বলল তাকে। রাফুর বন্ধুরা ফুলের ব্যবস্থা করে রেখেছে আগেই, শুধু ফোনের অপেক্ষা করছিল। রাফুর ফোন পাওয়া মাত্রই তারাও চলে আসছে। বিউটি পার্লার থেকে লোক আনা হয়েছে। সমস্ত বাসা সাজাতে সাজাতে রাত তখন 9টা বাজে। সাবিনার মা বাবা এসেছে। মিমের মেজো মামা মামি হন তারা। মিমের এমন সিদ্ধান্তে তারা অমত ছিল, কিন্তু ওর জেদ হলো, এক কথা বলে দিল তাদের। তোমরা তো এমনিতেই আমাকে উটকো ঝামেলা ভাবো, তোমাদের মতের প্রয়োজন নেই আমার, শুধু জানানোর প্রয়োজন ছিল, তাই জানিয়েছি। সাবিনা কিছু বলেনি আজ। কিছু বললে হয়তো ঝামেলা বাঁধত, কিন্তু সে চায়নি ঝামেলা বাঁধাতে। কাজী সাহেব বিয়ে পড়িয়ে চলে গেলেন। সাবিনা তার মা বাবা একে একে চলে গেলেন ওদের একা রেখে। সাময়িক খাওয়া দাওয়ার জন্য হোটেল থেকে খাবার আনা হয়েছে। নর্মাল একটা শাড়িতে বিয়ে হয়েছে মিমের। তার শখ নেই সুন্দর করে সাজবার। তার স্বপ্ন তার ভালোবাসার মানুষ তার পাশেই থাকুক। সেজেগুজে যদি ভালোবাসার মানুষটিকে না পায়, তাহলে সেই সাজুগুজু করার কোনো মূল্যই নেই। যদিও সে ভালোবাসার মানুষটাকে পেয়েছে, মন চায়নি ভারী গহনার শাড়ি পরে বসে থাকতে। তবে তার রুমটা ফুলে ভরিয়ে সাজিয়েছে সাবিনা। ফুলের গন্ধ মাতাল হয়েছে মিম। রাত তখন 12টা। সবাই চলে যাওয়ার পর দুজন সম্পূর্ণ রুমে। কেউ কারো আসার জন্য অপেক্ষা করছে না। দুজন দুজনের কথা বলার জন্য অপেক্ষা করে। এক খাটে বসে দুজনেই নিচুপ। রাফু একবার ভাবে, ছুঁয়ে দেই তাকে। সাহস করে ওঠা হয় না রাফুর। ভালোবাসি, পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েও তার উপর জোর প্রয়োগ করা অন্যায়। স্বামীর অধিকার দুজনে সম্মতি দেয়। মিমের হাতটা শক্ত করে ধরে ফেলে রাফু। এর আগেও হাত ধরেছে, নরম ঠোঁটে ক্লান্তির ছোঁয়া ছুঁয়েছে, তবু আজ অন্যরকম লাগছে। আনমনে মিম বলল, ভয় করছে খুব, অন্ধকারে নিঃশ্বাস আটকে আসছে আমার। কি বলছো? আলো জ্বালিয়ে দেই? তড়িঘড়ি করে উঠে দাঁড়ায় রাফু। মিম বলল, আমার ভয় কাটবে না এই আলোয়। নিঃশব্দে খাটের এক পাশে বসে রাফু হাতটা তখন ধরে আছে। ভিতরে পুরুষত্ব নাড়া দিচ্ছে, বারবার ঝাঁপিয়ে পড়ার ইঙ্গিত টানছে। মনোবল কঠোর রাফুর। দৈহিক পরিবর্তন হলেও মনকে শান্ত রাখছে। নরম কণ্ঠে রাফু বলল, দেখি আমার গুণবতী বউয়ের কি হয়েছে। হালকা করে গাল ছুঁয়েছে রাফু। ঠোঁট দুটো আজ শক্ত মনে হচ্ছে। হালকা মোটা চামড়ায় আবৃত হয়েছে ক্ষণিকের জন্য। রাফুর বুড়ো আঙ্গুলে হালকা কামড় দিয়ে বলল মিম, চাঁদ দেখব, ভরা পূর্ণিমার চাঁদ। এখন চাঁদ দেখবে? এ সময় নষ্ট করতে নেই। অভিজ্ঞ মানুষেরা বলেছেন মানুষের সবচেয়ে মধুর সময় হলো বাসর রাত। এ সময় একটুও নষ্ট করতে নেই। তোমার বিজ্ঞ মানুষ কারা শুনি? হুম হুম। মাথা চুলকাচ্ছে রাফু। কি বলবে এখন? মিম জেদ ধরছে চাঁদ দেখবে। তার খামখেয়ালি মেজাজ খারাপ করার মোটেও ইচ্ছা নেই রাফুর। কোমরে হাত দিতে কাঁপুনি দিয়ে ওঠে মিম। চোখ বুজতে অনুভব করে মিম রাফুর কোলে, বুকের উপর মাথা রাখে পরম সুখে। আকাশ জুড়ে সাদা মেঘের রাজ ফুল ফুটেছে চাঁদ হয়ে। ফ্যাপসা মেঘে উড়ে যাওয়ার দিকে তাকিয়ে আছে মিম। রাফু মিমের কোলে মাথা রেখে শুয়ে পড়ে ছাদে। পা গুছিয়ে বসে আছে মিম। মিম চাঁদ দেখছে আর রাফু মিমকে। ঠোঁটের নিচে ছোট্ট তিলটায় জল করছে মিমের। রাফুর হাত বাঁধা মানছে না, আস্তে করে নরম ঠোঁট টেনে নিচ্ছে। কিছু বলছে না মিমি, চুপচাপ চাঁদের দিকে তাকিয়ে আছে। ছাদে চারদিকে 2 ফুট উচ্চ দেওয়াল। দুজন শুয়ে থাকলেও চারপাশ থেকে কেউ টেরই পাবে না। তখন মধ্যরাত, প্রায় ঘুমের শহর। হালকা করে টেনে মিমকে এক করে ফেলে রাফুর দেহে। চাঁদ মুখ লুকায় কালো মেঘে। দুজনের সুখী মানুষের সুখের সাগরে নৌকা বয়ে চাঁদ উকি দেয়নি। বিছনায় শুয়ে আছে 2 ক্লান্ত শরীরে। মিমের পাগলামি আবারও শুরু। মাথা উঠিয়ে রাফুর দিকে তাকিয়ে বলো, আইসক্রিম খাবো। হাঁ করে তাকিয়ে আছে মেয়েটার দিকে। জোর কণ্ঠে বলল রাফু, তুমি কি পাগল নাকি? ইস, পাগল না। যাও তো, নিয়ে আসো, আমি আইসক্রিম খাবো। পারবো না। পারবা না? না, পারবো না। আচ্ছা, তুমি আবার আমার কাছে এসো, পারলে তখন দেখাবো। আচ্ছা, আমি যাচ্ছি। এই তো আমার সোনা বটটা। রাগে গজগজ করতে করতে একটা গেঞ্জি গায়ে জড়াচ্ছিল। তখন মিম বলল, গেঞ্জি পরে যাও কোথায়? হুম হুম। তোমাকে উদ্ধার করতে। মুখে হাত দিয়ে খুক খুক করে কেসে দেয় মিম। রাফু চিন্তা করেই বলে, মেয়েটার ভয়ঙ্কর রূপ বের হচ্ছে আস্তে আস্তে।
আগে বলেছিল বিশ্বাস করিনি, এখন বুঝতে পারছি মেয়েটা কতটা বদমাস। রুম থেকে বের হবে তখন মিম রাফুকে ডাক দেয়। এই শুনছো? হ্যাঁ বলো। তুমি বাইরে যাচ্ছ, আমি একা একা ভয় পাবো তো। কেন, আইসক্রিম খাবে না? আনতে যাচ্ছি। আইসক্রিম আনতে বাইরে যেতে হবে কেন? এত রাতে তোমাকে কে দিয়ে যাবে আইসক্রিম শুনি? মিস্টার মাস্তান এনে দিবে। মশকরা করবে না, যাচ্ছি আমি। এই এই কোথায় যাচ্ছ? তোমার মাথা। আইসক্রিম তো ফ্রিজে আছে। মুখে হাত দিয়ে ফেলে মিম। রাফু রক্তচক্ষু করে তাকিয়ে আছে মিমের দিকে। আল্লাহ, মেয়েটা আমাকে মেরেই ফেলবে। তোমাকে তো আস্তে আস্তে মারবো। হুম। তবে রে, দেখাচ্ছি। বলে রুমের দরজা আটকে দেয় রাফু। সকাল তখন 9টা বাজে। ঘুম ঘুম চোখে চারিদিকে তাকাচ্ছে রাফু। মিম নেই পাশে। দরজার সামনে দাঁড়িয়ে আছে শাহিদ, রাফুর বাবা। সকল ক্লান্তি মুহূর্তে হারিয়ে গেছে। কোন রকমে বিছনার উপরেই বসে বলল। মিম কোথায়? বাবা তখন বলল। তুই বিয়ে করেছিস একবার জানানোর প্রয়োজন মনে করলি না? মিম কোথায় সেটা জিজ্ঞেস করছি আমি। বাবা রাফুর সামনে এগোতে এগোতেই বলল। তুই নিজেকে কি মনে করিস? হ্যাঁ, এতিম মনে করি, মা হারা এক এতিম। তোর সুখের জন্য দ্বিতীয় বিয়ে করি? আমার সুখ চাইলে দ্বিতীয় বিয়ে করতে না বাবা, আমি তোমার সঙ্গ চেয়েছিলাম। যাই হোক, বাসায় চল। আমার বাসা তো এটাই এখন। ঘর জামাই থাকবে এখানে? নিজেকে বেঁচে দিয়েছিস রাপু? ভাবতে অবাক লাগছে। সরি বাবা, ঘর জামাই সে থাকে যে নিজের ঘর থেকেও বউয়ের গোলাম হয়ে থাকে, যেমন তুমি। আমি তো ইচ্ছে স্বাধীন। তুই কি ভাবছিস অন্ধকার জগৎ তোকে বাঁচতে দেবে? সেটা তোমার দায়িত্ব। বাঁচানো হলে আমি রাফু, তা গোপন রাখো, দেখবে আমার জীবনটা সুন্দর হবে। তোর মা দুপুরে খাবারের জন্য তোদের ডেকেছে। আমার মা নেই, তুমি চলে যাও। কথাটা বলে চুপ হয়ে যায় রাফু। নতুন শাড়ি গহনা পরে নতুন করে বউ সেজেছে মিম। কি হলো, তুমি যাবে না? বাবা এসেছেন আমাদের নিতে। আমি যাচ্ছি না। তুমি যাবা না মানে? চুপ করে থাকে রাফু। তখন বাবা বলল। মা, আমি বলছি, ওর জেদ ওরে আটকে আছে। বাবা কি বলছেন? যা শুনতে পাচ্ছ তাই। আচ্ছা, তোমার যেতে হবে না, আমি বাবার সাথে যাচ্ছি। রাফু দ্বিতীয় কথা বলল না। মিমকে যেতে বাধাও দেয়নি। দেখে আসুক নরক। বাসার নিচে কালো রঙের 4-5টা গাড়ি, একই রকম বাড়ি, একই মডেল, একই নাম্বার প্লেট। রাফুর বাবা মুচকি হেসেই বলল। মা, এটা নিরাপত্তার জন্য। মিম বুঝতে পারিনি এখনো রাফুর বাবা কত বড় গ্যাংস্টার। তার বিপদ যে প্রতি পদে পদে। গাড়ি চলছে, একটি করে গাড়ির সামনে পিছে করছে। হঠাৎ করে কালো রঙের বাইক তাদের পাশে তাল মিলিয়ে চলছে। কালো কাপড়ে মুখ বাঁধা, সানগ্লাস চোখে, পিঠে বাঁধা দুটো তরোয়াল। রাফুর বাবা বলল। আমার ছেলেটা তোমাকে সত্যি খুব ভালোবাসে, সঙ্গ দিও সবসময়। মিম আশ্বাস দেয় তার বাবাকে। বাবা, কথা দিলাম কখনো ছেড়ে যাব না রাফুকে। সামনের উঁচু দেওয়ালে বাঁধা একটি বাড়ি, চারপাশে নিস্তব্ধ। হাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে কয়েকজন গার্ড। মিম ঘাবড়ে আছে। রাফুর বাবা বলল। নিরাপত্তা মা, কখন কি হয়ে যায় কে জানে, তাই একটু আধটু। মিমের মুখে কথা নেই, চুপচাপ বসে আছে। বাড়ির ভিতরে গাড়ি প্রবেশ করতে চমকে ওঠে মিমি। বাড়ির সামনে খালি জায়গাটা ছোট্ট ফুলের বাগান, কত সুন্দর করে সাজানো। পাশের কালো বাইকটাও এসে ঢুকলো তার বাসার ভিতরে। মিম বলল। বাবা, এই বাইকটা তো তখন ছিল না। বাইকটা স্পেশাল কারোর? স্পেশাল কে? তুমি নিজেকে দেখে নাও। বলে গাড়ি থেকে বের হয় মিম। বাসার সবাই বাইরে চলে আসে। রাপুর সৎ মা, বাবার দ্বিতীয় বউয়ের ছোট মেয়ে আরিফা, আর বড় ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহকে বন্ধু ভাবে, সে তাকে কখনো ভাই ভাবেনি রাফু। সৎ মা সবাই সামনে। তার হাসি দেখলো শরীর জ্বলে রাফুর। মিম তাকিয়ে আছে কালো বাইকের দিকে। এই কে স্পেশাল মানুষ? কালো কাপড়ে বাঁধা মুখ খুলেরই তড়িঘড়ি করে বাসার ভিতরে প্রবেশ করে। বাবা, মানুষটা কে এমন অদ্ভুতভাবে সেজেছে? তার উপর বাসার ভেতরে ঢুকেও যাচ্ছে। তুমি ভুল ভাবছো মা, ওর রাগ ওর জেদ সহ্য করবে কিভাবে সেটাই ভাবছি। মানে? মিমের মাথায় কিছু ঢুকছে না। রাফুর বাবা বলল। ছেলেটা আজ 12 বছর পর এই বাসায় ঢুকেছে শুধু তোমার জন্য। ধন্যবাদ মা। আর ছেলেটা আর কেউ না,
রাফু নিজেই। মিমের কাছে সবকিছু গলমেলে লাগছে, তবু নতুন বউ হিসাবে কিছু বলতেই পারছে না। বাড়ির সকল মানুষ আজ নতুন উৎসবে মেতেছে, মিমকে নিয়ে ব্যস্ত সবাই। এরই মধ্যে রাফু এসে বলল, দেখুন আন্টি, আমি এখানে থাকতে আসিনি। মিমের শখ হয়েছে, আমার বাবার নিমন্ত্রণ গ্রহণ করে এসেছে বলেই এসেছি। রাফুর সৎ মায়ের মন কালো হয়ে গেছে আর মনে বলল, 12 বছর পর এলে একটু তোমার যত্ন নিতে দিও। আমি মায়ের জায়গা নিতে পারবো না, কিন্তু তুমি যে আমাকে আন্টি ডাকলে সেই অধিকারে দিও একটু। নতুন বউকে নিয়ে এসেছো। রাফুর দ্বিতীয় কথা বলার সুযোগ নেই। রুমে ফিরে যাচ্ছে রাফু। মিম বলল, মা, আমি একটু ওর রুমটা দেখে আসি। আচ্ছা যাও। রাফুর সৎ মা হলো রাফুকে নিজের ছেলের মতোই ভাবছে, কিন্তু রাফু তাদের অবহেলা করেছে। মিম রাফুর রুমে প্রবেশ করে স্তব্ধ দেওয়ালের চারপাশে রাফুর মায়ের ছবি টাঙ্গা। মন খারাপ করে আছে রাফু। মিম পাশে বসে রাফু তখন বলে, আমার মা খুন হয়েছিল। চারিদিকে হয়েছে বেঁধে গেছে। ধাই ধাই করে বুলেটের আঘাতে বাঁধ ভেঙে যাচ্ছে। শাহিদ হাসানের বাড়ির কাঠগুলো মাটিতে লুটিয়ে পড়ছে একে একে। মিমকে নিয়ে মাঝের রুমে চলে আসে রাফু। আব্দুল্লাহ তার মায়ের সাথে দাঁড়িয়ে। মিমকে ওর মায়ের সাথে যেতে বলে রুমের মূল দেয়ালে ঝুলানো রাফুর মায়ের ছবি সরাতে একটা গলাকার সুইচ বেরিয়ে আসে। অবাক হয়ে তাকিয়ে আছে আব্দুল্লাহ। সে নিজেও জানে না এখানে কি ছিল। পিনকোড দিতেই কসকস করে শব্দ হয় পিছন থেকে। দোতলায় ওঠা সেইটা উপরে উঠে যায়। ভিতর থেকে বেরিয়ে আসে গুপ্তঘর। ঘরের সকল মেয়ে সদস্যদের ভিতরে পাঠানো হয়। সোফা সেটের নিচে সব অস্ত্র রাখা। আব্দুল্লাহ একটা স্নাইপার নিয়ে রাফুর হাতে দেয় একটা। দোতলায় উঠে তাক করে দূরে নিশানায়। অন্ধকার জগতে ছায়া আবার পড়েছে ওর দেহে। বাসার সামনের ভাগ থেকে হামলা করেছে তারা। প্ল্যানিং করায় দুর্বল বোঝা যাচ্ছে। এতক্ষণে শহীদ হাসানের গ্যাংয়ের সদস্যদের খবর হয়ে গেছে। হামলা হয়েছে বসের বাসায়। ছুটে আসছে তারা। রাফু আব্দুল্লাহকে বলল, আমাকে কাভার করিস, আমি নামলাম। বলে স্নাইপার রেখে একটা সাব মেশিন গান হাতে নিয়ে বেরিয়ে পড়ে। সামনে যা আসে তছনছ করে ফেলছে। পিছনে আব্দুল্লাহ স্নাইপার নিয়ে কাভার করছে রাফুকে। হঠাৎ রাফুর মাথায় পিস্তল ঠিকই ধরে রাফুর দলের গার্ড একজন। হতবাক হয়ে যায় রাফু। সে গার্ডদের বলে, এতদিন তোর অপেক্ষায় ছিলাম। আব্দুল্লাহ গার্ডের দিকে স্নাইপার নিশানা তাক করতে হাতের ইশারায় ওকে থামিয়ে দিল রাফু। গার্ড মোবাইল বের করে কাউকে ফোন করেই বলল, বস, রাফুর মাথায় পিস্তল ঠেকিয়েছি। কত দিবেন ওর মাথায় বলল। রাফু আসতে নিজের মাথার মূল নির্ধারণ করতে গিয়ে ভুলে গেছে সে কার মাথায় পিস্তল ধরে আছে। হাতের ইশারায় স্নাইপার 4 ইঞ্চি বুলেট থেতলিয়ে গেছে গার্ডের মাথায়। রক্ত মেখে গেছে রাফুর মুখ। ফোনটা হাতে নিয়ে রাফু বলল, রাফু বলছি, আমার বলল শুধু আমাকে দিয়ে মেটানো যাবে। তুই কোন দেশের আলু বে? ফোনের ওপাশ থেকে উত্তর আসে না। এক টানে পানির গ্লাস শেষ করার শব্দ আসে। রাফু আবারও বলল, আমার পরিবারের দিকে দ্বিতীয়বার যদি চোখ তুলে তাকিয়েছিস না, তো চোখ তুলে তোর পিছনে ঢুকিয়ে দিব। মনে রাখিস, এই পরিবারে দুটো মাল পয়দা করে রাখছে শহীদ, তোদের মতো চুনোপটি দেখে নেবার জন্য। বলতে ফোন ডিসকানেক্ট হয়ে যায়। রাফুর দলের লোকগুলো ঘেরাও করে ফেলেছে তাদের। গোলাগুলি বন্ধ তখন। রাফুর বাবা উত্তেজিত কণ্ঠে বলল, কার এত বড় সাহস আমার পরিবারের উপর হামলা করে? কার সাহস? মিম ঘাবড়ে গেছে। বেসিনে মুখ ধুয়ে নেয় রাফু। মিমের হাতটা শক্ত করে ধরে আছে আব্দুল্লাহর মা। মিম, এদিকে এসো। ডাক দেয় রাফু। মিমের পাশে এসে দাঁড়াতে রাফু বলল, দ্য ব্ল্যাক ড্রাগন পরিবার, প্রতিষ্ঠাতা শহীদ আমার জন্মদাতা মিসেস শহীদ, তার পরিবার। দেওয়ালে ঝোলানো মায়ের ছবি দেখছো না? আমার গর্ভধারিণী মা, তাকে খুন করা হয়েছে। তা তো বলছিলাম তোমাকে, আজ সবার সামনে কথাটা বলি। রাফু, এসব কেন? রাফুর কথার মাঝে ওর বাবা কথা বলে উঠল, সত্যিটা ওকে জানতে হবে। ওর সাথে বাকি জীবনটা যে কাটানো বাকি। তোমার মতো বউয়ের আঁচলে মুখ লুকিয়ে থাকার ছেলে নই আমি। রাফু, কি বলছো এইসব? চুপ করুন আন্টি, সত্যিটা আপনিও জানেন না, জানতে হবে না আপনাদের। মনে আছে আন্টি, আপনার বাবা এক দুর্ঘটনায় মারা যায়। সেটা মিস্টার শহীদের গাড়ি ছিল, যেটা আপনার দুই ভাই বুঝতে পেরেছিল। তারা হামলা করে মিস্টার শহীদের উপর। দুর্ভাগ্যবশত
তার সাথে আমার মাও ছিল। তার কিছু হয়নি। মায়ের দেহ দুখণ্ড হয়ে পড়েছিল রাস্তায়। কেউ এগিয়ে আসেনি। গাড়িতে বসে এসব ঘটনা নিজ চোখে দেখেছি। বয়স তখন মাত্র 9 ছিল। কিছু করতে পারিনি। আমার কাছে তো তলোয়ার দুটো, দেখেন। এ দুটো দিয়েই আমি আপনার ভাইয়াদের হত্যা করে মা হত্যার প্রতিশোধ দিয়েছি। তলোয়ার দুটো আপনাদের কাছে রাখুন, আপনাদের আমানত। আজ মিমের সামনে এসব বলছি কেন জানেন? মিমের সত্যিটা জানা দরকার। দ্বিতীয়বার এ নরকে আসার নাম যেন মুখে না আসে তার জন্য। আমি এ জগতের বাইরে চলে আসছি শুধু মিমের জন্য। এ বাসায় এসেছি। আল্লাহ হাফেজ। চলো মিম। মিমের হাতটা শক্ত করে ধরে রাফু। চোখ খোলা রেখে কালো কাপড়ে বেঁধে দেয় মুখ। বাহিরে শকুনরা চেয়ে আছে কে বের হয় তা দেখার জন্য। যে বাইক এসেছিল তাতেই চলে গেছে রাফু। লন্ডভন্ড হয়ে আছে চারিদিক। রাত তখন 2টো। মিমের চোখে আতঙ্ক। সারাদিনে কি হয়েছে তা ভুলতেই পারছে না। রাফুর সাথে কথা বলতেও বুক কাঁপছে ওর। মিমের হাতে হাত রাখে রাফু, শান্ত কণ্ঠে বলল, আমি অন্ধকার থেকে বেরিয়ে আসছি মিম। আমি সে জগৎ ফিরেতে চাই না। তুমি বরং নিচে যেতে গেছো এমন জায়গায় যেখানে নরকের চাইতেও কষ্টকর। মৃত্যু সবসময় হাতের মুঠোয় থাকে। তুমি নিজ চোখে দেখেছ। সব কিছু ছেড়ে চলে এসেছি আমি। আমার শুধু তুমি চাই। আজ চলে যাব অনেক দূরে। তুমি আর আমি থাকবে না কেউ। কেউ আমাদের চিনবে না। এমন জায়গায় চলে যাব তবুও আমি একটা তুমি চাই। মিম কিছুই বলছে না। রাফুর চোখে পানি ঝরছে। মিম বসা থেকে উঠে নিজের লাগেজ গোছানো শুরু করে। চোখ মুছে মিম বলল, কি হলো? তোমার কিছু লাগবে না? গুছিয়ে নাও। রাফুর মুখে স্বস্তির হাসি। মিম আবারও বলল, তুমি হাসতেও পারো। আমি তো আজই দেখলাম। রাফু কিছুই বলল না। নগদ টাকা আর কিছু জামা কাপড় গুছিয়ে রওনা হলো তার অচেনা গন্তব্যে। বাসা থেকে মিমের গাড়ি নিয়ে বের হয় তারা। বাসার বাহিরে শকুনের মতো নজর পেতে রেখেছে রিফাত আর আশিক। রাফুর গাড়ি বের হতে আশিক ফোন করে আব্দুল্লার কাছে। রাফু বের হয়ে গেছে। টেবিলের উপরে জোরে আঘাত করে আব্দুল্লাহ বলল, এবার যাবে কোথায় রাফু? দিনে তো বেঁচে গেলি, নিজ বাড়িতে হামলা করেও তোকে মারতে পারেনি। এখন বাইরে বসে তোর জীবন শেষ করতেই হবে। এক জঙ্গলে শিকারী একজন থাকে, দ্বিতীয়জনের মৃত্যু যে শিকারী করতে পারে সেই রাজা হয়। হা 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 হা। বস, আমরা কি পিছু নিব? হ্যাঁ, পিছনে দেখ কোথায় যায় ওরা। ওকে বস, আপনাকে আপডেট দিচ্ছি পরে। গাড়ি চলছে অচেনা গন্তব্যে। কোথায় যাবে দুজন কেউ জানে না। শহর থেকে বেরিয়ে আসতেই মিম বলল, এই শোনো না, হ্যাঁ বলো। আমাদের বিয়ের আজ দ্বিতীয় দিন, কিন্তু আজকেই আমরা পালিয়ে যাচ্ছি। আমাদের ভালোবাসার রোজ বাসর রাত হবে। নতুন করে নতুনভাবে রোজ বিয়ে হবে আমাদের। নতুন সকালে তোমাকে নতুন করে নিব। একটু কষ্ট করো প্লিজ। আমি আইসক্রিম খাবো। এটা বাসা নাকি? এখন আইসক্রিম পাবো কোথায়? এই যে দেখো, রাস্তার পাশে কত দোকান, একটা থেকে নিয়ে দাও না। ঠান্ডা লাগবে তো তোমার? আমার ঠান্ডা লাগলে তোমাকে জড়িয়ে ধরবো, তখন গরম হলে আমার ঠান্ডা চলে যাবে। তুমি বাচ্চাদের মতো করো কেন? এই দেখো, আমার সব দাঁত উঠে গেছে, এখন বাচ্চা নই আমি, ঠিক আছে? পাগলি একটা। শুধুই তোমার। হ্যাঁ। বলে রাস্তার সাইডে গাড়ি থামিয়ে মিমের জন্য একটা আইসক্রিম নিয়ে আসে। মিমের হাতে আইসক্রিম দিতে মিম রাফুর হাত ধরে এক টানে ওর উপরে দিয়ে আসে। রাফুর অর্ধেক গাড়ির ভিতরে আর অর্ধেক মিমের উপরে। নিঃশ্বাসে নিঃশ্বাস মিলছে দুজনার। মিম বলে উঠল, চলো হানিমুনে যাই, কক্সবাজার, তুমি আমি আর সমুদ্র। মিমের ঠোঁটে রাফুর ঠোঁট ভিজিয়ে বলল রাফু, চলেন মহারানী, আপনার যা হুকুম রাজা তা পালন করবে। আপনি খুশি তো? পুরো দুনিয়া সুন্দর। হয়েছে, গাড়ি চালান। রাতের কিছুটা সময় কুমিল্লার এক হোটেলের সামনে গাড়ি থামিয়ে খাওয়া দাওয়া করে গাড়ির মধ্যে ঘুমিয়ে থাকে ওরা। রাফুর কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে মিম। সকালে আবার রওনা হয় কক্সবাজারের উদ্দেশ্যে।
সন্ধ্যা তখন কক্সবাজার পৌঁছে হোটেলের রুম বুক করে ফ্রেশ হয়ে নেয় দুজন। রিফাত আশিক ওদের পিছু পৌঁছে যায় কক্সবাজার। আবদুল্লাহকে ফোন করে জানিয়ে দেয় ওরা কক্সবাজারে আছে। আবদুল্লাহ দেরি করে না, রাতের ফ্লাইট ধরে চলে যায় কক্সবাজার। সমুদ্রের তীরের লোকজন কমছে ধীরে ধীরে। মিম আর রাফু হাঁটছে, সমুদ্রের ঢেউয়ের শব্দ তাদের মুগ্ধ করছে। তীব্র বাতাসে চুলগুলো এলোমেলো হচ্ছে মিমের। পাশে টুরিস্টদের বসার জন্য বেঞ্চ রাখা, ঘন্টা হিসাবে ভাড়া নেয় তারা। রাফু বসছে, মিম দাঁড়িয়ে। বাতাসে নিজেকে হারাচ্ছে, আসক্ত হচ্ছে রাফু। মিমের আসক্ত, কোমর ধরে বসিয়ে ফেলে রাফুর কোলে। ঘাড়ের উপর গরম নিঃশ্বাস ফেলে কানের পাশে মুখ নিয়ে বলে রাফু, ম্যাডাম রুমে চলি। জি না, আমি এখানেই ভালো আছি, রুমে গেলে। থমকে গেছে মিম। রাফুর হাত থেকে সরতে চাইছে, পাচ্ছে না। চুলের ঘ্রাণে ডুব দিচ্ছে রাফু মিমের গভীরে। তীব্র বাতাস, সাগর ও অদৃশ্য শব্দে নেশাগ্রস্ত রাফু। মিমের ভালোই লাগছে সব মিলিয়ে। দূর থেকে তাদের দেখছে রিফাত, শরীরে তার প্রতি রাগ বুদবুদ করে ফুটছে। হাতের চুড়িটা শক্ত করে ধরেই বলছে, আশিক মন চাচ্ছে ওকে এখনই শেষ করে ফেলি। ভাই শান্ত হন, আবদুল্লাহ ভাই আসুক, তারপর না হয় খুনটা আপনি করলে দোষটা আবদুল্লাহ ভাইয়ের উপর চাপিয়ে দিবেন। হ্যাঁ এটা ঠিক, সাপও মরল লাঠিও ভাঙলো না। এটা ভেবেই ফিরে গেছে রিফাত আর আশিক। মিমকে কাছে টেনে নেই রাফু। নিস্তব্ধ সমুদ্রের তীরে কেউ নেই ওদের বিরক্ত করার জন্য। দু এক জোড়া লাভ বার্ড রাফুর মতো তার লাইফ লাইনকে জড়িয়ে হাঁটছে। এই আমি ভিজবো। হঠাৎ বলে ওঠে মিম। রাফুর তো চোখ লাল হয়ে যাচ্ছে মেয়েটার পাগলামো দেখে। কি বলছো আবার, বলো তো। রাফুর কথা শুনে মিম একটু থমকে যায়। এত রাতে যতই পাগলামো করুক না কেন, তবু মিমকে সমুদ্রে ভিজতে দেবে না রাফু। না মানে পা ভেজাবো সমুদ্রের ঢেউয়ে। না, ভেজাতে হবে না। প্লিজ বলে মেয়েটার হাত দুটো রাফুর দিকে বাড়িয়ে দেয়। চোখ টলমল করছে। রাফু না করলে কেঁদে দিবে মেয়েটা, এমন ভাব করে আছে মিম। মিমের গালে একটা টান দিয়ে রাফু বলল, পাগলি একটা। বেঞ্চ থেকে উঠতেই বেঞ্চের ভাড়া নিতে চলে আসে একজন। রাফু তাদের পাওনা মিটিয়ে জোরের কাছে চলে আসে। ভেজা বালুতে পা রেখে লাফিয়ে ওঠে মিম। বাচ্চা মেয়েদের মতো ছোট্ট ছোট্ট লাফ দিচ্ছে সে। ছোট ছোট কাকড়া দেখে আতঙ্কে চিৎকার দিয়ে রাফুর কোলে এসে বসে। পাগল মেয়েটাকে বুঝিয়ে তারপর নিচে নামায় রাফু। ঢেউয়ের শব্দ বৃদ্ধি পাচ্ছে, পানি এসে ছুঁয়ে যাচ্ছে মিমের শরীর। হিংসে হচ্ছিল রাফুর, মিমকে ছুঁয়ে যাক নিস্তব্ধ রাতে তার শুধু রাফুই। অন্য কিছুর স্পর্শে শিহরণ জাগুক ওর দেহে, তা কখনোই মেনে নিতে পারবে না রাফু। মেয়েটা লাফাতে লাফাতে অনেকটা দূরে চলে যায়। রাফু ওর পিছু পিছু আসছে। চাঁদের আলোয় সবকিছু যেন স্পষ্ট সন্ধ্যা নামার মতো। হেই সুন্দরী, উফ কি ফিগার মাইরি, চল রুম বুক করা আছে। কথাগুলো বলছে আর মিমের চারপাশে ঘুরঘুর করছে কয়েকটা ছেলে। মিম চারিদিকে তাকাচ্ছে, দিশেহারা মিম। তাদের মধ্যে একটা ছেলে বলে উঠল, মামা ধর, এখানে আমাদের কেউ কিছু করতে পারবে না। বলতেই পিছন থেকে একটা ছেলে মিমকে জাপটে ধরছে। শকুনের চাহনিতে চেয়ে আছে সামনে থাকা ছেলেগুলো। চিৎকার দিতে গিয়েও মিমের বাধা ঠেকে মুখ চেপে ধরে আরেকজন। সামনে থাকা একটা ছেলে মিমের দিকে এগোচ্ছে। থপ করে একটা শব্দ হয়, কানের ওপাশ থেকে রক্ত ছিটকে বেরিয়ে পড়েছে। হাঁটু গেড়ে বসে পড়েছে ছেলেটা। পিছনে দাঁড়িয়ে আছে রাফু, হাতে সমুদ্রে ভেসে থাকা লোহার পাত। বর্ষা ছেলেটার পিঠে একটা আঘাত লুটিয়ে পড়েছে মাটিতে। মিমকে ছেড়ে দিয়ে ছেলেগুলো দৌড়ে পালানোর চেষ্টা করলে রাফুর পিস্তল থেকে 4টা বুলেট খরচ করে 4 জনের পায়ের নিশানায় গড়াগড়ি খাচ্ছে। তারা বালুর উপরে। দুজনের পায়ের নিশানে লেগেছে আর দুজনের মস্তিষ্কে। সাথে সাথে মৃত্যু দুজনের। ভেজা বালুর রক্তে লাল হয়ে যাচ্ছে। রাফুর রক্ত টকবগিয়ে ফুটছে। সামান্য পানি ওকে ছুঁয়েছে, তার কারণে ওর রাগ হচ্ছিল। আর এরা তো মানুষ। পায়ে হাত দিয়ে চেপে ধরে চিৎকার করছে ছেলে দুটো। তাদের সামনে দাঁড়িয়ে রাফু, হাতে লোহার পাত। তোরা ভুল করছিস রে, ভুল মানুষের শরীরে স্পর্শ করেছিস বলে ওদের দুজনকে আঘাত করা শুরু করে রাফু। আমার কলিজায় হাত দিবি তোরা, তাই না? চিৎকার করে বলছে এগুলো আর শরীরের সমস্ত শক্তি দিয়ে ওদের আঘাত করছে। দেহের ঘাড়গুলো মটমট করে ভাঙছে সেই শব্দে। রাফুর কান পর্যন্ত পৌঁছে যাচ্ছে। ওদের আর্তনাদ রাফুর কানে পৌঁছায় না। টহলকারী পুলিশ দৌড়ে আসছে ওদের চিৎকার শুনে ঘটনাস্থলে। ততক্ষণে রাফুর 2টো বুলেট ওদের দেখে চিরে বের হয়ে গেছে। পুলিশ 5টা লাশ উদ্ধার করে সেখান থেকে। কে মেরেছে প্রমাণ নেই। হোটেলে আসতে আসতে মিম বলো, ওদের এভাবে মারা ঠিক হয়েছে কি? তোমাকে স্পর্শ করা
সেই সকল মানুষের মৃত্যু ভয়াবহ হবে। তোমাকে স্পর্শ করার অধিকার শুধু আমার। আসছে অধিকার দেখাতে। রাফুর রাগ তখনও কমেনি, বড় বড় নিঃশ্বাস ফেলেছিল, চোখ লাল হয়ে আছে। মিম রাফুর দিকে তাকিয়ে একটু চুপ হয়ে গেছে, তারপর আবার বলল, আমি তো তোমারই। তুমি ছাড়া যে আমাকে স্পর্শ করবে তার হাত আমি ভেঙে দিব। শুধু হাত না, জীবন যাবে। হয়েছে হয়েছে, আর জীবন নিতে হবে না। আমি একটা রাফুকে চাই, যে রাফু এসব মারধর থেকে সম্পূর্ণ আলাদা। আমি আমার জন্য মারধর ছেড়েছি, তোমার জন্য ছাড়িনি। আমার উপর অন্যায় হবে সহ্য করব, কিন্তু তোমার উপরে ফুলের টোকা আসলেও আমি হিংস্র হব, কারণ তুমি স্পেশাল। কেমন স্পেশাল মিস্টার মাস্তান? রাফুর কথা বলার মোটেও ইচ্ছা নেই এখন। নিরিবিলি হোটেলের রুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় উঠে ওরা। অন্ধকার রুমে রাফু মিমের বুকে মুখ লুকিয়ে দুজনে এক হয়ে যাচ্ছে সুখের সাগরে। পরদিন সকালে পুলিশের তদন্ত করছে সমুদ্রের তীরে। সমুদ্রের জলে সবকিছু সামান হয়ে গেছে, ধুয়ে গেছে সবকিছু। রিপার সব ঘটনা শুনে স্তব্ধ। 5টা লাশ, অথচ খুনি উধাও। আশিকের আশঙ্কা খুনগুলো রাফুর হাতে হয়েছে। সে সময় রাফু ওখানটাই ছিল। এর মাঝে আব্দুল্লাহ এসেছে ওদের ওখানে। রিফাত আব্দুল্লাহর সামনে এগিয়ে এসেই বলল, বস, গত রাতে 5 জন খুন হয়েছে এখানে। তো না, সপ্তাহ নয়, ট্যুরিস্টদের নিরাপত্তার জন্য পুলিশ পাহারা বেশি হবে এখানে। তাই বলছিলাম কি, কাজটা অন্য এক জায়গায় করলে ভালো হয় না? ঠাস করে একটা চর মেরে দেয় রিফাতের গালে আব্দুল্লাহ। রক্তচক্ষু করে বলল আব্দুল্লাহ, এমন সুযোগ দ্বিতীয়বার আসবে বলে মনে হয় না। শহরে বসে রাফুর শরীরে চুল পরিমাণ আঘাত করা সম্ভব না, তাই যা করতে হবে এখানে। পুলিশ আমি দেখে নেব। রিফাত আর কিছুই বলল না, নিজের শরীরের রাগ কন্ট্রোল করে রেখেছে শুধু। সময়ের অপেক্ষা। সারাদিন রাফু আর মিম সমুদ্রের তীরে ঘুরে বেড়াচ্ছে। নোনা জলে শরীর ভেজাচ্ছে। সিনুক কুড়ায় মিম। রাফু ফ্রেমে বন্দি করে সময়গুলো। রাত তখন 10টা। ওরা দুজনে সমুদ্রের তীরে ডাবের পানি খেতে খেতে হাঁটছিল। হঠাৎ সব পুলিশ চলে যাচ্ছে সেখান থেকে। রাফু খেয়াল করেনি সেটা। হাঁটছে তারা, কল্পনা করছে তাদের ভবিষ্যৎ নিয়ে। গত রাতেও তারা তাদের বাচ্চার নাম নিয়ে ঝগড়া বেঁধেছে। ঝগড়া শেষ হয়েছে এটা বলে, যদি ছেলে হয় তাহলে নাম রাফু রাখবে, আর যদি মেয়ে হয় তাহলে নাম মীরা রাখবে। দুজনের মতামত এক। জড়িয়ে ধরে আবারও ঘুম দিয়েছে। আজ দুজন হাসছে সমুদ্রের তীরে। আকাশে মেঘ জমেছে, একটু হলে কেঁদে দিবে আকাশ। মিম আকাশের কান্নাকে বৃষ্টি ভেবে উপভোগ করবে। রাফু করে মিমের পাশে দাঁড়িয়ে। আব্দুল্লাহ আশিক আর রিফাতের মুখে কালো কাপড়ে মুখ বেঁধে দিতে বলে। যখন দুজনার ঠোঁটে আসত হবে তখনই হামলা করে। আশিকের পিছনে আয়রন রড। আশিকের কাজ শুধু রাফুর মাথায় আঘাত করে তাকে অচেতন করা। বাকি কাজটা রিফাতের কাছে ছুরি আর আব্দুল্লাহর কাছে রাফুর ফেভারিট 9mm পিস্তলটা। রাত 10টার একটু বেশি। ডাবের জলে তৃষ্ণা মিটছে না রাফুর। মিমের মাথার পিছনে হাত দিয়ে রেখে টেনে নেয় রাফুর কাছে। দুজনের চোখে অতৃপ্ত তৃষ্ণা। কমল ঠোঁট এক হতে আশিকের হাতে থাকা আয়রন রডের আঘাত বসে পড়ে রাফুর। মাথা ফেটে রক্ত ঝরছে। ঘুরিয়ে আরেকটা আঘাত। চেয়ে আছে রাফু তাদের চেহারার দিকে। কালো অন্ধকার ছায়ার মতো লাগছে। মিম রাফুকে ধরতে আশিক মিমকেও আঘাত করে। এক আঘাত। বালিতে লুটিয়ে পড়েছে। কোনো রকম উঠে দাঁড়িয়ে আশিকের গলা টিপে ধরে। জিহ্বা বাহির করে ফেলেছে আশিক। রিফাতের কাছে থাকা ছুরিটা রাফুর ডান বুকে বসিয়ে দেয়। মা করে চিৎকার করে ওঠে রাফু। সমস্ত পৃথিবী অন্ধকার। গভীর ক্ষত সৃষ্টি হয় বুকের ডান পাশে। ছুরিটা রাফুর হাতে নিয়ে অন্ধকারে চলিয়ে যাচ্ছে। আঘাত করে আব্দুল্লাহর হাতে। চিনচিনিয়ে রক্ত ঝরছে ওর হাত থেকে, তবুও দাঁড়িয়ে রাফু। সবশেষে আব্দুল্লাহ রাফুর বুকের ডান পাশে তার পিস্তলের একটি বুলেট বুক চিরে ঢুকিয়ে দেয়। লুটিয়ে পড়ে সমুদ্রের তীরে। সবকিছু নিস্তব্ধ। মিমের জ্ঞান নেই। অতিরিক্ত রক্তক্ষরণে জ্ঞান হারিয়েছে। রাফু তাকিয়ে আছে আকাশের দিকে। সমুদ্রের ঢেউ বারবার এসে শরীরে জড়িয়ে যাচ্ছে। নিশ্চুপ হয়ে গেছে। আব্দুল্লাহ ওদের নিয়ে একটু দূরে যেতেই ধাই ধাই করে আরো দুটো শব্দ হয়। রিফাতের রক্তাক্ত দেহে লুটিয়ে পড়েছে বালুতে। আশিক হতবাক হয়ে তাকিয়ে আছে। আব্দুল্লাহ বলল, শালা আমাকে ব্ল্যাকমেল করার জন্য ভিডিও করে। বলে রিফাতের শার্টের বোতামের মতো লুকানো ক্যামেরাটা বের করে নেয় আব্দুল্লাহ। আশিক তপ্ত খেয়ে দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ আবারও বলল, যখন ভিডিও রেকর্ড হচ্ছিল
তখন সবুজ রঙের বাতির সিগন্যাল দিচ্ছিল, আর তাতেই আমার মাথার বাল্ব জ্বলে ওঠা। বিশ্বাসঘাতক। আশিক ভাবতেই পারেনি রিফাতের মনে এই বুদ্ধি চলছিল। আব্দুল্লাহ দ্বিতীয়বার আবারও বলল, আশিক, রিফাতের লাশ গুম করে ফেল। তোর অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ মাল পেয়ে যাবি। শুধু গ্যাংয়ের মধ্যে কথাটা ছড়িয়ে দিবি যে এক অ্যাক্সিডেন্টে রিফাতের হাত কেটে গেছে, আর ওই অ্যাক্সিডেন্টের পর রিফাতকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্যাস এটুকুই। ওকে বস, আপনি যা বলবেন তাই হবে। চলে যায় আব্দুল্লাহ। আশিক রিফাতের লাশের পেট কেটে ফেলে ওদের হাতে ছুরি নিয়ে বালি ভর্তি করে কোমরে বেল্ট খুলে শক্ত করে বেঁধে সাগরের গভীরে নিয়ে ফেলে দেয় নিখোঁজ রিফাত। ফোন করে কয়েকজনকে খবর ছড়িয়ে দেয় আশিক, সাথে আব্দুল্লাহ শেখানো কথাগুলো। সমুদ্রের তীরে মিম রাফুকে ঘায়েল অবস্থায় পড়ে থাকতে দেখে ওদের হাসপাতালে নিয়ে যায় কয়েকজন টুরিস্ট। কক্সবাজারে ওদের চিকিৎসা দিতে না পেরে লাইফ সাপোর্টে ঢাকায় দিয়ে আসা হয়। অচেনা দুজন, কেউ নেই তাদের সাথে। কত খরচ লাগবে তাদের চিকিৎসায় কেউ জানে না। ডাক্তাররা কেউ এগিয়ে আসছে না তাদের দিকে। একজন নার্স চিনতে পারে রাফুকে। সে রাফুর গ্যাং মেম্বারদের একজন। সেই রকম ঘায়েল অবস্থা, তাকে নেওয়া হয় গোপন আস্তানায়। চুপি চুপি ফোন করে সে শহীদ হাসানের কাছে। একদম ক্রিটিক্যাল অবস্থায় রাফুর। নিঃশ্বাস চলছিল কোনোরকম কথা না ঘুরিয়ে সরাসরি সবকিছু খুলে বলে। অস্থিরতা শুরু হয় শহীদ হাসানের মনে। কাউকে কিছু না জানিয়ে চুপি চুপি চলে আসে হসপিটালে। রাফুর মুখে অক্সিজেন লাগানো, নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছে। ডাক্তারি সকল রিপোর্টে সাইন করে শাহিদ হাসান। পুলিশ তদন্তের জন্য আসলে শাহিদ হাসানকে ওখানে দেখে সালাম দিয়ে চলে যায় তারা। কে আহত হয়েছে তার জানবার বিন্দুমাত্র আগ্রহ দেখায়নি তারা। রাফুর অপারেশন চলছে। মিমের অবস্থাও ততটাই দুর্বল। মাথায় আঘাত করায় রক্ত জমেছে সেখানে। অপারেশন করলেও কমায় যাওয়ার সম্ভাবনা 80%। দুজনের অপারেশন চলছে দুটো রুমে। শহীদ হাসান পাগলের মতো ছুটেছে এদিক সেদিক। 18 ঘন্টা অপারেশন হয় রাফুর। এ যাত্রায় বেঁচে গেছে রাফু, কিন্তু সুস্থ হতে কমপক্ষে 6 মাস সময় লাগবে। এতদিন হসপিটালে ভর্তি হয়ে থাকতে হবে তাকে। মিমের অপারেশন হয়েছে, ডাক্তাররা কিছু বলতেই পারছে না ওর অবস্থা। লাইফ সাপোর্টে রাখা হয়েছে মিমকে। বাঁচা মরা এখন মিমের কাছে। সৃষ্টিকর্তা মিমের ভাগ্য যা লিখেছে তাই হবে। শহীদ হাসান গফনের রাফুর দেখাশোনার জন্য গ্যাংয়ের স্পেশাল একটা টিম তৈরি করে। সাধারণ নার্স ওয়ার্ড বয় হিসাবে হাসপাতালে ঘোরাফেরা করে রাফুর নিরাপত্তার জন্য। রাফুর জ্ঞান ফিরেছে, হাঁটতে চলতে পারছে না। বুকের ভিতর অসহ্য যন্ত্রণা, জ্ঞান হারায় বারবার। রাফুর তখন জ্ঞান ছিল। শহীদ হাসান রাফুর সামনে দাঁড়ায়। কঠিন মানুষটির চোখে জল থই থই করছে। রাফু বলল, গ্যাংয়ের কেউ আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমি স্পষ্ট তার শরীরে ব্ল্যাক ড্রাগনের নিশানা দেখেছি। আঘাত করেছি তার শরীরে। তুই কি দেখেছিস তাদের? না, তাদের মুখ কালো, কাপড়ে বাঁধা ছিল। কাউকে সন্দেহ করেছিস? আমি কাউকে বিশ্বাস করি না, কিন্তু কারা এরা? তাহলে কিভাবে বের করবি তাদের? আমি নই, তুমি খোঁজ নাও আমার উপরে। যেদিন হামলা হয় সেদিনের আশেপাশে কেউ আহত হয়েছে কিনা। হঠাৎ শহীদ হাসান থমকে যায়। কিছু না বলে রাফুর সামনে থেকে বের হতে বলছিল। আমি দেখব। শহীদ হাসানের চেহারায় বিষণ্ণ ছাপ। কেন জানি মনে হচ্ছে তার আপন কাউকে হারাতে চলেছে। দ্রুত বাসায় চলে আসে শহীদ হাসান। আব্দুল্লাহর শরীরে প্রচন্ড জ্বর, হাতে বড়সড় ব্যান্ডেজ লাগানো। শহীদ হাসান আব্দুল্লাহর সামনে এসে বলল, কাজটা কেন করলি তুই? ও তোর ভাই হয়, তুইও আমার ছেলে। এখন আমি কাকে বাঁচাই? নাকি নিজেই মরে চাই? রাফু কি বেঁচে আছে? আজকে উঠে আব্দুল্লাহ। শহীদ হাসান নরম কণ্ঠে বলল, তোর কথা রাফু জানবে না, কিন্তু তুই যদি দ্বিতীয়বার রাফুর উপরে হামলা করিস তাহলে ভুলে যাব তুই আমার ছেলে। রাফুর শরীরে ততটুকু শক্তি নাই। 1 দিন 2 দিন 7 দিন, পুরো 3 মাস কেটে যায় রাফুর। মিমের চোখ খোলে না, নিশ্চিন্ত ঘুমিয়ে আসে সে। টলপড়া গালটা শুকিয়ে গেছে তার। রাফুর চোখে জল পড়তে পড়তে কালো আবরণ সৃষ্টি হয়েছে। এর মাঝে গ্যাংয়ের মধ্যে রিফাতের নিখোঁজ সংবাদ ছড়িয়ে গেছে। রাফুর কান পর্যন্ত পৌঁছাচ্ছে কথাটি। সে শুধু অপেক্ষা করছে সুস্থ হওয়ার। মিমের কানে কানে রোজ বলতে রাফু, তোমার চোখ খোলার আগে সেই সব মানুষদের এমন নিকৃষ্ট মৃত্যু দিব যেন পৃথিবীর সমস্ত মানুষ তাদের লাশ দেখে আঁতকে ওঠে, প্রার্থনা করবে এমন মৃত্যু যেন তাদের না হয়। যতটা ভয়ানক মৃত্যু হয় তার চেয়েও বেশি ভয়ানক মৃত্যু দিব তাদের।
নিঃশব্দে শুনে যাচ্ছে মিম। অচেতন হয়ে পড়ে আছে, চোখ মেলছে না, কানে শুনছে কিনা তাও অজানা। মিমের লম্বা চুলগুলো কেটে ফেলেছে। রাব্বু তার হাত দিয়ে এলোমেলো চুলগুলো আর ঠিক করে দিচ্ছে না, শুধু অপেক্ষা। সুস্থ হতে রাফুর আত্মগোপনে রিফাতের বাসায় খোঁজ নেয়। রিফাতের খোঁজ মেলেনি তাদের কাছে। শত চেষ্টা করেও বের করতে পারেনি রিফাতের খোঁজ। শুনেছে রিফাতের ছোট ভাই ভার্সিটিতে পড়ে, কিন্তু কে তার ভাই সেটাই অজানা ছিল। রাফুর পরিচয় গোপন করে ভার্সিটিতে এডমিশন নিয়ে চলতে থাকে সময়। একসময় বৃষ্টি থামে। মায়ের কবরের পাশে শুয়ে আছে রাফু, পাশের আরেকটি নতুন কবর সাইমার। হতাশ রাফু, কিভাবে তাদের বের করবে সেটাই ভাবনার বিষয়। হঠাৎ রাফুর মোবাইলে একটা ফোন আসে, সিম কোম্পানির অফিসিয়াল নাম্বার থেকে। চমকে উঠে রাফু, বাসায় এসে কাপড় চোপড় চেঞ্জ করে চলে যায় সিম কোম্পানির অফিসে। রিফাত যে সিম ব্যবহার করত সেই অফিসে একজন কর্মকর্তার কাছে এসে কিছু টাকা রাখে টেবিলের ওপর আর বলে, স্যার, আমার একটা সিমের মালিকের খোঁজ করতে হবে, যদি সাহায্য করতেন। সে কর্মকর্তা নরম কণ্ঠে জবাব দেয়, দুঃখিত স্যার, আমার গুরুকে নির্দেশ অর্থ প্রকাশ করতে পারি না। অনুগ্রহ করে একটু দেখেন, খুব জরুরি ছিল। নরম কণ্ঠে কর্মকর্তা আবারও জবাব দিল। সরি স্যার। বলতে রাফু সেই কর্মকর্তা চেয়ারে লাথি মারে, ছিটকে পড়ে যায় চেয়ার থেকে। ঘাড়ে হাত রেখে একটু বাঁকিয়ে বলতে লাগলো রাফু, শালা, তোর কানে কি কথা যায় না? ভদ্রভাবেই বলছি, শুনছিস না? দাঁড়া, সোজা হয়ে দাঁড়িয়ে টেবিলে বসে। অফিসের সকলে রাফুর দিকে তাকিয়ে আছে। একজন পুলিশকে ফোন করেছে। রাফুর পিছনে গুজে রাখা পিস্তলটা টেবিলের উপর রাখতেই থরথর করে কাঁপতে শুরু করে সেখানকার কর্মকর্তারা। রাফু আবারও বলল, আমার কাজ করে দিবি নাকি জীবন থেকে হাত ধুয়ে ফেলবি? সরি স্যার, আমি দেখছি। কর্মকর্তার চেয়ার টেনে রাফুর সামনে এনে বলল, বসেন স্যার, আমি কাজটা করে দিচ্ছি। কম্পিউটারের সামনে দাঁড়িয়ে কিবোর্ডে সার্চ করে রানিং নাম্বারে পেল না রিপাতের নাম্বার। কর্মকর্তা বলল, স্যার, এই নম্বরে এখন আর চলে না। বন্ধ হয়েছে কতদিন হলো? ওয়েট স্যার, দেখছি। বলে কর্মকর্তা আবারও মনোযোগ দেয় কাজে। কিছুক্ষণ পর বলল সে, স্যার, 1 বছর আগে বন্ধ হয়েছে। লোকেশন কোথায়? রাফু কথা শেষ না হতেই পুলিশ দ্রুত গাড়ি এসে অফিসের চারপাশে ঘেরাও করে রাখে। সব ইন্সপেক্টর হুমায়ুন কবির অফিসের ভিতরে ঢোকে। সামনেই রাফু, টেবিলের উপর পিস্তল রাখা, মুখ ঘোরানো অন্যদিকে। রাফুর মাথায় হুমায়ুন কবিরের পিস্তলের নলটা আর ওর মাথায় ঠেকিয়ে বলল, আমার এলাকায় মাস্তানি চলবে না। মাথায় না ঘুরিয়ে রাফু বলল, আমার সামনে পুলিশের আইন চলবে না। পিছনে ঝুলানো রাফুর বাবরি চুল মুঠি ধরে হুমায়ুন কবির জোরে জোরে বলে, দেখি তোর কোন বাপ এসে তোকে ছাড়িয়ে নাই। হে হা 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 হা। রাপু হাসতে হাসতে হুমায়ুন কবিরের সামনে দাঁড়ায়, চোখ বড় বড় করে তাকিয়ে থাকে রাপুর দিকে। হুমায়ুন কবির ব্ল্যাক ড্রাগনের ক্যাডার, তাকে নিয়ন্ত্রণ করত রাফু। রাপুর মৃত্যু সংবাদ তাদের সবার কাছে পৌঁছে গেছে। কেউ বিশ্বাস করেছে, কেউ করেনি। জীবিত রাফুকে সামনাসামনি দেখে আটকে ওঠে হুমায়ুন কবির। চুল ছেড়ে দিয়ে বলে উঠল, রাফু ভাই। সাথে সাথে দাঁড়িয়ে যায় অফিসের কর্মকর্তা সকল। কেউ রাফুকে নিজের চোখে দেখেনি, আর তাণ্ডবের কথা শুনেছে। চোখের ইশারায় হুমায়ুন স্যারকে চলে যেতে বলল রাফু। মুহূর্তে সবকিছু খালি করে চলে গেছে তারা। রাফুর পিস্তলটা এখনো টেবিলের উপর। কর্মকর্তা বলল, স্যার, কক্সবাজার এই নম্বরটি শেষবারের মতো বন্ধ হয়েছে। তবে বন্ধ হবার 2 ঘন্টা আগে এই নম্বরে ফোন করেছিল সে। কার নাম্বার ছিল সেটা? জি স্যার, আশিক নামে রেজিস্টার করা আছে আমাদের ফাইলে। তার ছবি, অ্যাড্রেস? বুঝেছি স্যার। বলেই সেই কর্মকর্তা রাফুর হাতে একটি প্রিন্ট কপি বের করে দেয়। আশিকের ছবি আর ন্যাশনাল কার্ডের যে অ্যাড্রেস সেটা। পিস্তলটা নিয়ে রাফু বের হয়ে যায় সেখান থেকে। আশিকের ছবি কাগজ থেকে মোবাইলে তুলে নেয় রাফু। রিয়াজের কাছে সেন্ড করে দেয় সেটা। রিয়াজ রিপ্লাই করে, এটা তো আশিক বস। ওকে আমার দরকার। কিন্তু বস, আশিক তো আজ দেশ ছেড়ে যাচ্ছে। কি? কখন? কোন দেশে যাচ্ছে? মালয়েশিয়ায় যাচ্ছে আজ সন্ধ্যার ফ্লাইটে। আশিক এখন কোথায়? গুলশানের 13 নম্বর সেক্টরে আছে বস। ওকে। বলে ফোন রাখে রাফু। রিয়াজ ব্ল্যাক ড্রাগনের চতুর্থ কন্ট্রোলার। 1000
ক্যাডারদের ওর আওতায় কাজ করে। আবদুল্লাহ আর রাফু ব্ল্যাক ড্রাগনের চিফ কন্ট্রোলার। রিয়াজের মতো 7জন কন্ট্রোলার আছে ব্ল্যাক ড্রাগনের। মোট 7,000 ক্যাডেট। যে কোনো দুর্গ মুহূর্তে গুটিয়ে নিতে পারে ড্রাগন। কিন্তু যখন পিছন থেকে হামলা হয় তখন এই 7,000ও অসহায় পড়ে 70 জনের কাছে। রাফু একাই 20 জন ক্যাডারের সমান, তবু 3 জন তাকে ঘায়েল করে। পিছন থেকে পিঁপড়াও বাঘের সমান গর্জন করে আঘাত হানে। আশিক গুলশানের 13 নাম্বার সেক্টরে থেকে বের হয়, কাঁধে ব্যাগ হাতে পাসপোর্ট আর ভিসা। সামনেই দাঁড় করানো গাড়ি। দরজা টেনে ভিতরে ঢুকে আশিক বলল, এয়ারপোর্টে চল। ক্লোরোফর্ম চেপে ধরতে জ্ঞান হারালো আশিক। ড্রাইভারের সিটে বসে আছে রাফু। যখন জ্ঞান ফিরে আশিকের তখন নিজেকে একটি কাঠের চেয়ারে বাঁধা পায়, 4 হাত পা বাঁধা। সামনে বসে আছে রাফু। রিফাত কোথায়? ঠোঁটকানি রক্ত মুখের ভিতরে প্রবেশ করছে আশিকের। থু, মুখের ময়লা ফেলে আশিক বলল। মেরে দিয়েছি। বলতেই রাফু আশিকের মুখে একটা আঘাত করে। আশিক আবারও থুতু ফেলেই বলল, আমরা জানতাম রিফাত বেঁচে থাকলে সমস্যা হতে পারে, তাই রিফাতকে মেরে দিয়েছি। কিন্তু তুই যে বেঁচে আসিস সেটা কল্পনাও করিনি। তোর কলিজা কি দিয়ে তৈরি রে? আশিকের মুখে তুই তরকারি শুনে রাফুর মস্তিষ্কে জ্বালাতন শুরু হলো। আশিকের সামনে ছোট্ট একটা টেবিল টেনে এনে ওপরে প্লাস, ছুরি, হাতুড়ি আর পিস্তল রাখে। তারপর রাফু বলল, কিভাবে তোর মৃত্যু চাস বল? আশিক হাসে, অট্ট হাসি হাসে, চিৎকার করে বলে, আমি জানি রাফু, তুই আমাকে এমনি এমনি মৃত্যু দিবি না। তাই তোর কাছে সহজভাবে মরতে চাওয়ার ভিক্ষা করার মতো ছেলে আমি নই। বাবা। বলে হাততালি বাজায় রাফু। ছেলেটার সাহসের প্রশংসা না করে পাচ্ছে না রাফু। প্লাসটা হাতে নিয়ে আশিকের আঙ্গুলের নখগুলো টেনে তুলে ফেলে। আশিকের চিৎকারে মাথা ঘুরে যায় রাফুর। বদ্ধ রুমের দেওয়ালে ওর চিৎকার ধাক্কা খেয়ে বারবার এসে কানে লাগছে। কাঁচা নখগুলো টেবিলের উপর তুলে রাখে। আশিকের চোখে রক্ত জমেছে। রাফু বলল, রিফাত কোথায়? মেরে দিয়েছি। পেট কেটে ওর লাশ সমুদ্রের গভীরে ফেলে দিয়েছি। বলে থুতু ফেলে আশিক। দুজন তো তুই, বাকি তৃতীয় ব্যক্তিকে? বলল রাফু। আশিক কথা বলে না, অট্ট হাসে। রাফুর কানে হাসির শব্দ বিষাদের মতো বাজে। হাতুড়ি দিয়ে পিটিওর আঙ্গুলগুলো থেতলিয়ে দিচ্ছে। আশিকের চিৎকার সাথে মুখ থেকে রক্ত ঝরছে, তবু বলছে না তৃতীয় ব্যক্তির নাম, শুধু বলছে, কাপুরুষের মতো কষ্ট দিচ্ছিস কেন? মারতে হলে একবারে মেরে ফেল। রাফু শুনছে না ওর কথা। ছুরি দিয়ে আশিকের হাতে চামড়া তুলে ফেলছে। ফিনকি দিয়ে রক্ত ঝরছে সমস্ত শরীর বেয়ে। ব্যথায় আশিক জ্ঞান হারিয়েছে, তবু তৃতীয় ব্যক্তির নাম বলল না আশিক। জ্ঞান ফিরতেই আশিকের সামনে বসে থাকা রাফুকে দেখে মৃত্যুর ভয়ে আটকে ওঠে ওর। 2 হাতে একই যন্ত্রণা করছে, যা এখন ওর হাত আছে কিনা সেটাও অনুভব নেই। টেবিলের উপর বিরিয়ানি রাখা। রাফু বলল, নে এগুলো খেয়ে নে। আশিকের পেটে প্রচণ্ড খিদে, 2 দিন কিছু খায়নি। হাত বাঁধা অবস্থায় ঝাঁপিয়ে পড়ে বিরিয়ানির উপর। নাক মুখ বিরিয়ানির প্লেটের উপর পিছে চেয়ারে বাঁধা। আশিক খাওয়ার জন্য উদ্বিগ্ন হয়নি। এক মুখ বিরিয়ানি মুখে নিয়ে গলায় আটকেছে। মৃত্যু সহজ উপায়। রাফুর কিছু বুঝে ওঠার আগেই প্রায় মৃত্যুর মুখে আশিক। ওহ শিট। বলে টেবিলের উপর লাথি মেরে আশিকের মাথায় ধাই ধাই করে 1 রাউন্ড বুলেট চালিয়ে দেয়। থেতলিয়ে যায় ওর সমস্ত মুখ। বুকের ভিতর জ্বালাতন সৃষ্টি হয় রাফুর। এখন এই তৃতীয় ব্যক্তির খোঁজ মিলবে কিভাবে? আশিকের সাথে মোবাইল নেই, শুধু ব্যাংকের কিছু কাগজ রাখা আর একটি পেন ড্রাইভ। ব্যাংকের কাগজ হাতে না নিয়ে পেন ড্রাইভ নিয়ে চলে আসে রাফু। বাসায় ফিরে পেন ড্রাইভ ওপেন করার জন্য ল্যাপটপে লাগাতেই পাসওয়ার্ড চাচ্ছে। মহা ঝামেলা। কিন্তু আশিক তার পেন ড্রাইভে পাসওয়ার্ড দিয়ে রাখবে কেন, সেটাই প্রশ্ন জাগে। হঠাৎ রাফুর মনে হয় ব্যাংকের কাগজের সাথে এই পেন ড্রাইভের কিছু কানেকশন নিশ্চয়ই আছে। ফিরে যায় সেখানে। ব্যাংকের কাগজ ঘেটে দেখে আশিকের নামে 7 কোটি টাকা ট্রান্সফার হয়েছে অন্য একটা অ্যাকাউন্ট থেকে। শালা, এই সেই তৃতীয় ব্যক্তি? মাথায় হাত রাখে রাফু। তৃতীয় ব্যক্তির নিশানা তো পেয়ে গেছে সে। পেন ড্রাইভ ওপেন করতে হবে। পাগল প্রায় রাফু, মাথা ঘুরছে ওর। প্রথমেই ব্যাংকে যায় রাফু। খোঁজ নিয়ে দেখে সেই ব্যাংকের অ্যাকাউন্টের মালিককে আজাহার উদ্দিন নামের একজন।
অবসরপ্রাপ্ত ব্যাংকের কর্মকর্তা ছিলেন তিনি। সেখান থেকেই তার বাসার ঠিকানা নিয়ে চলে যায় তার বাসায়। নিস্তব্ধ প্রায় তার বাসার ভিতরে নিরিবিলি বসে আছে এক বয়স্ক মহিলা। তার কাছে যায় রাফু, জিজ্ঞাসা করে আজহার উদ্দিন কোথায়। মহিলাটি ভারী কণ্ঠে জবাব দেয়, আজহার উদ্দিনের মৃত্যু হয়েছে আজ 4 বছর। আরও কিছু খোঁজ নেই রাফু, তার কোনো ছেলে মেয়ে নেই। মৃত্যুর পরে আজহার উদ্দিন ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়নি তার পরিবার, সেটার ফায়দা তুলেছে সেই তৃতীয় ব্যক্তি। রাফু ক্লান্তির নিঃশ্বাস ফেলে। শেষ ভরসা এই পেন ড্রাইভ হাতে নিয়ে চলে যায় ব্ল্যাক ড্রাগনের সাইবারের হ্যাকার গ্রুপের সবচেয়ে দক্ষ হ্যাকার শিমুলের কাছে। রাফুর শরীর থেকে ঘাম ঝরছে টপ টপ করে, এসির ভিতরের শরীর ঘেমে যাচ্ছে। শিমুল বলল, বস, কাজ হয়ে যাবে কিছু সময়ের মধ্যে, কিন্তু সমস্যা হয়েছে বস, এটা যে কোনো সমস্যা ক্রাশ হয়ে যেতে পারে, তাই সময় নিয়ে করতে হবে। কত সময় লাগবে? এই ধরেন বস, মিনিমাম 5 ঘন্টা। এত সময় কেন? এ সময় তো যে কোনো সরকারের ওয়েবসাইট হ্যাক করে খোবানো যায়। আসলে বস, ওয়েবসাইট হ্যাক করা আর পাসওয়ার্ড হ্যাক করার মধ্যে পার্থক্য আছে বস। সব পাসওয়ার্ড এক হয় না। এই পেন ড্রাইভে এমনভাবে পাসওয়ার্ডটা সেট করা হয়েছে, ভুল কেউ খুলতে চাইবে, ক্রাশে ভিতরে সব ফাইল মুছে দিতে পারে, তাই সতর্ক সঙ্গে কাজ করতে হবে। আচ্ছা, সময় নাও, হয়ে গেলে আমাকে জানাবে। আর এ ব্যাপারে জানো, আমার বাবা আসলেও যেন তাকে না জানানো হয়। ওকে বস। রাফু চলে যায় সেখান থেকে। রুমে এসে ফ্রেশ হয়ে নেয়। অনলাইনে অর্ডার করেছে কিছু খাবার, এসেছে এতক্ষণে। টেবিলের উপর রেখে পানির গ্লাসটা খালি করতে রাফুর মোবাইলে ফোন আসে। আব্দুল্লাহ ফোন করেছে। রিসিভ করতেই আব্দুল্লাহ বলল, রাফু, নাইট বাজারের গ্যাং আমাদের উপর হামলার পরিকল্পনা বাচ্ছে। আমি ভাবছি রাতে ওদের উপর হামলা করে দেব। রাফু কোনো কথা বলল না, হাত ধুয়ে আব্দুল্লাহকে বলল, তুই সব ক্যাডারদের তৈরি কর, আমি আসছি কিছুক্ষণের মধ্যেই। ফোন রাখে আব্দুল্লাহ। মুখে কালো কাপড় বেঁধে নেয় রাফু। অস্ত্র ফেলেছে, চালানো ভুলেনি। কালো বাইকের উপরে চড়ে বাতাসের গতিতে ছুটছে রাফু। উদ্দেশ্য ব্ল্যাক ড্রাগনের আস্তানায়। 5,000 ক্যাডার, 6 জন কন্ট্রোলার আর রাফু, আব্দুল্লাহ। দুটো হেলিকপ্টারের রিয়াজ আর তুহিন মেশিন গান নিয়ে তৈরি। হামলা করতে হবে নাইট বাজারের আস্তানায়। ঘন্টার সময় হয়ে গেছে। রাফুর ক্যাডেট টিম নাইট বাজারের আস্তানার প্রধান গেটের সামনে দাঁড়িয়ে। আব্দুল্লাহ বাকিদের নিয়ে পিছন থেকে হামলা করলে নাইট বাজারের ক্যাডাররা পিছনে মনোযোগী হলে সামনে থেকে ধাই ধাই করে ঢুকে যাবে রাফু। চারিদিকে শুধু গলাবরুদের শব্দ। দূর থেকে সাইফাই টিম কাভার দিচ্ছে রাফুদের। চারিদিকে নিস্তব্ধ, লাশের বন্যা বয়ে গেছে সেখানে। মৃত্যু হয়েছে রাফুর শতাধিক ক্যাডারের। নিস্তব্ধতা ছেয়ে গেছে। সেই সময় রাফুর মোবাইলে একটি SMS এসে হাজির। শিমুল পাঠিয়েছে। ভিডিওটি সেই রাতের রিমা রাফসানকে হত্যার চেষ্টার পর যখন ফিরছিল তারা 3 জন, সেই সময়ের ভিডিও। আশিক রেকর্ডিং করেছিল তা। আব্দুল্লাহর হাতে পিস্তলটা দিয়ে রিফাতকে শুট করার ভিডিও। অবাক হয়ে তাকিয়ে আছে রাফু মোবাইলের দিকে। বাস ভেঙে পড়েছে রাফুর জীবনে। আব্দুল্লাহ তাকে কখনো কল্পনাও করেনি। রাফু সামনে দাঁড়িয়ে আছে আব্দুল্লাহ কয়েক কদম দূরে, হাতে মার্ক 14 নিয়ে আবিরের দিকে এগোচ্ছে। রাফু আব্দুল্লাহর দিকে তাকাতেই আবিরের আস্তানায় ঢুকে যায়। আবির শুধু একাই বেঁচে আছে সেখানে। আব্দুল্লাহ বলতে থাকে, কিরে আবির, তোর ছোট কেরারগুলো তো মিশে গেছে মাটিতে। এমন শক্তিতে আমাদের উপর হামলা করে ভেবেছিস? করে হেসে রাফুর কান বরাবর আঘাত করে আব্দুল্লাহ তবদা খেয়ে শুয়ে পড়ে রাফু। আবির আর আব্দুল্লাহ রাফুকে একটি চেয়ারে বসিয়ে বেঁধে ফেলে। আব্দুল্লাহ চাল ছিল রাফুর মনোযোগ ঘোরানো, তাই কথাগুলো বলে রাফুকে আঘাত করে। সামনে দাঁড়িয়ে আছে আব্দুল্লাহ, নিজের মাথা চট দিতে দিতেই বলতে থাকে, শালা, তোর তো কপাল ভালো। কি জানিস মাহিরি, তুই আমার বাবাকেও মারলি। তুই 14 বছর বয়সে। তোর বাবা তো আমার আপন বাবা না রে রাফু। তুই যাদের তোর মায়ের হত্যার জন্য মেরেছিস সেখানে আমার বাবা ছিল একজন। তোর বাবা করুণা হিসাবেই আমার মাকে বিয়ে করেছিল। আমি ভুলিনি রাফু। তোর সেদিন বাসায় এসে সত্যি বলার পরেই তোকে মেরে ফেলার ক্ষোভ জন্মায়। পারেনি তোকে সামনাসামনি মারতে। কক্সবাজারে সেদিন আমি তোর উপর হামলা করি, বেঁচে গেছিস। সারা আশিকও ধোকাবাজি করলো। সিএমকে যেদিন মেরেছে সেদিন তোকে মারার জন্য ওকে পাঠিয়েছিলাম, তাতেও কাজ হয়নি। ব্ল্যাকমেল করা শুরু করে দেয় সেও। এই যে হাবিরকে দেখছিস, নাইট বাজার নামক গ্যাং, এটার সৃষ্টিকারীও আমি, শুধু তোকে মারার জন্য।
সই তোর বাবা বলেছিল আমি তোকে যদি মেরে ফেলি তাহলে সে আমাকে মেরে ফেলবে আর তার সমস্ত সম্পত্তি দান করে যাবে। তখনই সৃষ্টি করি নাইট বাজারকে। আজ তুই মরবি, নাম হবে আবিরের। খুন হয়েছিস আবিরের হাতে। ভালো থাকিস ভাই। রাফু কথাগুলো শুনছে চেয়ারে বসে, কানের পাশ বেয়ে ফিনকি দিয়ে রক্ত ঝরছে। হাতের ফোনটা মাটিতে পড়ে গেছে রাফুর। ডিসকানেক্ট হয়েছে শহীদ হাসানের ফোন কল। শহীদ হাসান ফোনের ওপাশ থেকে আব্দুল্লার সব কথাই শুনছে। ছুটে আসছে আবিরের আস্তানার দিকে। আবিরের দু পায়ে দুটো বুলেটের আঘাত করে আব্দুল্লাহ। লুটিয়ে পড়ে মাটিতে আবির। আবিরের বুকে টাইম বম সেট করা। অন করে আব্দুল্লাহ। 10 মিনিটে ফেটে যাবে বম। সবকিছু মাটিতে মিশে যাবে। আব্দুল্লাহর ভয়ঙ্কর প্ল্যানিংয়ের কথা মিশে যাবে আবিরের সাথে। আপি ছাড়া আব্দুল্লাহর কালো কাজের সাক্ষী নেই। ইট পাথরে ঘেরা রুম থেকে বের হয়ে কেরাদের সামনে আসতে পিছনে বিকট এক শব্দ হয়। ধসে পড়ে আবিরের আস্তানা। ঠিক বোমা বিস্ফোরণের আগে আবির রাফুর হাত পায়ের বাঁধন খুলে দেয়। পিছন থেকে সরে যায় রাফু। মৃত্যু হয় আবিরের। মৃত্যুর আগে জীবনের একজনকে উপকারে আসতে পারলেও আবিরের আত্মা শান্তি পাবে তা ভেবে মুক্ত করে দেয় রাফুকে। হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়ায় শাহিদ। সামনে আগুন জ্বলছে দাও দাও করে। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে শাহিদ হাসানের। আব্দুল্লাহ শাহিদ হাসানের সামনে এসে দাঁড়িয়ে মিথ্যে চোখের জল ফেলে বলতে লাগলো, বাবা আমি রাফুকে বাঁচাতে। ধাই ধাই করে দুটো শব্দ। বুলেটের আঘাত ছেদ করেছে আব্দুল্লাহর মুখ আর বুকের এপাশে ওপাশ। শাহিদ হাসান বলল, নাজায়েজ সন্তানের চরিত্র ঠিক নাজায়েজই হয়। হাসপাতালে মিমের চোখ খুলে। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। অচেনা কারণে মুখে কথা বলতে পারে না মিম, নয়তো চিৎকার করে বলতো, আমার রাফু আজ ভালো নেই। 7 বছর পর আরিফা তার কলেজে ট্রিপে কক্সবাজারে আসে। সারাদিন ঘুরে সমুদ্রের নোনা জলে গা হেলিয়ে ভেসে বেড়ায় অচেনা মায়া। দূর থেকে দাঁড়িয়ে আরিফার দিকে তাকিয়ে থাকে আদি, আরিফার বয়ফ্রেন্ড। সন্ধ্যা নামতে আরিফার কোমরে হাত রেখে হেঁটে চলছে সাগর পাড়ে। ধূসর মেঘ আকাশে উড়ে বেড়াচ্ছে। সামনে দুজন প্রেমিক প্রেমিকা দাঁড়িয়ে। ছোট ছোট্ট আলোর ভেলা আকাশের ঢেউয়ের সাথে ছেড়ে দিচ্ছে। ছোট্ট একটা বাচ্চা তা দেখে হাত তালি দিয়ে বলছে, আম্মু আম্মু কি সুন্দর না। হাসছে মেয়েটা, যেন মুক্ত ছড়ছে হাসিতে। ছোট্ট ছোট্ট পা দুটো বালুতে ফিরছে। ছেলেটা পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটি বলল বাচ্চাটিকে, এই মীরা দুষ্টুমি করে না আমার সোনা মা। আরিফা একটু ভালো করে তাকায় তাদের দিকে। সামনে আগায়। কাছে আসতে চমকে ওঠে। রাফসান ভাইয়া, মিম ভাবি তোমরা? সমাপ্ত।